আর করার? জাহ্নবীকে ১০১টা বকা দিতে, দিতে চুড়িদার পরে নিলাম। আজকে সকালে যদি জানি দাদু, দিদা, ফুপু এরা গ্রামে না যেত তাহলে আজ আমাকে এইসব পড়তে হতো না। আবিরের দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী সেজে নিলাম। তারপর হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে এলাম। সারা রাস্তা মরার মতো পড়ে ঘুমিয়েছি। এটা আমার বিশেষ গুণ। যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারি। ঘুমের মধ্যে মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। সেই স্মেলটা পাচ্ছি যেটা আমি মিষ্টি প্রেমিকের শরীর থেকে পেয়েছি। তাই তাড়াতাড়ি চোখ খুলে নিলাম। তাকিয়ে আবিরের মুখটা দেখতে পেলাম। চারপাশে তাকিয়ে দেখলাম আমরা হসপিটালের ভেতর যাচ্ছি। আর আবির আমাকে কোলে নিয়ে ভেতরে যাচ্ছে। আবির আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও আমার পাশে বসে পড়ল। কিছুক্ষণ পর আমাদের ফ্যামিলি ডক্টরের অ্যাসিস্ট্যান্ট এসে জানিয়ে গেল তিনি এখন পেশেন্ট দেখতে ব্যস্ত। আমাকে দেখতে সময় লাগবে। কি আর করার? অপেক্ষা করছি। আমার ঘুমের ঘোর এখনো কাটেনি। একটু পরপর হাই তুলছি। আবির আমাকে টেনে আমার মাথাটা তার কাঁধে রেখে আমাকে ঘুমোতে বলল। কিন্তু আমি ঘুমালাম না। ২টার দিকে ডক্টর এসে আমাকে চেক আপ করতে লাগলো। বলল এখন আমি ফিট আছি। কিন্তু কিছু মেডিসিন কন্টিনিউ করতে হবে। না হলে আবার পরে সমস্যা হতে পারে। ব্যান্ডেজ খোলার জন্য একটা ইনজেকশন পুশ করতে হবে যাতে আমি ব্যথা না পাই। কিন্তু ইনজেকশন দেখেই আমার শরীরে জ্বর চলে এলো। আমি কিছুতেই ইনজেকশন দিব না। কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী রইল না। আবির আমাকে জড়িয়ে ধরে বুকের বাঁ পাশে হার্ট সাউন্ড শুনতে বলল। আমিও ওর মাথাটা তার বুকে দিয়ে শুনতে লাগলাম। তার হার্টবিট যেন দ্রুত গতিতে ছুটতে লাগলো। এদিকে ডক্টর আমাকে ইনজেকশন দিয়ে ব্যান্ডেজ খুলতে লাগলো। কিন্তু সত্যি আমি এতটুকুও ব্যথা পেলাম না। অবশেষে বেরিয়ে এলাম হসপিটাল থেকে। এখন আমি গাড়িতে একা একা বসে আছি। আর ওই মহারাজের আসার কোনো খবরই নেই। কোথায় গেছে বলেও যায়নি। যাওয়ার আগে দরজা লক করে গেছে যাতে আমি বেরোতে না পারি। আমি আর একা একা বসে কি করব? তাই ফোনে ভিডিও গেমস খেলতে ব্যস্ত হয়ে গেলাম। লক খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখি মহারাজ এসেছে। হাতে বিরিয়ানির প্যাকেট, কোক, আইসক্রিম আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, সকাল থেকে তো কিছুই খাও নেই। কারো কথায় কোনো পাত্তা না দিয়ে আমি আবারও গেমস খেলতে ব্যস্ত হয়ে গেলাম। আমার হাত থেকে ফোনটা নিয়ে আমার হাতে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিল সে। কিন্তু মাটন বিরিয়ানিতে যে আমার অ্যালার্জি, আমি কিছুতেই খেতে পারবো না। তাই না খাওয়ার জন্য বললাম, আচ্ছা আপনি কি করে জানলেন ওইটা আমি? আপনি তো কখনো আমাকে বুড়ি বেশে দেখেননি। তাছাড়া কখনো আমাদের বাড়িতেও যাননি। তাহলে জানেন কি করে? সব বলবো, আগে খাবারগুলো শেষ করো। কিন্তু আমি তো মাটন বিরিয়ানি খাই না। এতে আমার আর কিছু বলার আগেই আবির আমার হাত থেকে বিরিয়ানির প্যাকেট ছোঁ মেরে নিয়ে প্যাকেটটা খুলে এক লোকমা খাবার আমার মুখে দিয়ে দিল। আমি যে কিছু বলবো তার বলার সুযোগটাও হয়ে ওঠেনি। ফেলতেও পারছি না। সে আমার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মুখের খাবার শেষ হওয়ার আগে আবারও ঢুকিয়ে দিল। সম্পূর্ণ খাবার শেষ করে কাজ খুলে হাত ধুয়ে গাড়ি ড্রাইভ করতে মন দিলেন আর বললেন, তুমি হয়তো ভুলে গেছো, সেদিন পার্কে তুমি তোমার বাবা মায়ের নাম বলেছিলে। তাছাড়া সেদিন যখন তুমি দিদার সেজেছিলে তখন তোমার হাত পা ঢাকা ছিল ঠিকই, কিন্তু তোমার থুতনিতে আর গলায় থাকা কালো তিলগুলো দেখে তোমায় চিনতে বাকি রইল না। আর যখন তোমার কাছে গিয়েছিলাম তখন তোমার গালের মেকআপ আর মিষ্টি স্মেলটা জানান দিচ্ছিল কে তুমি। ছোট একটা শব্দ বলে অন্যদিকে মন দিলাম। কিছুক্ষণ পর আবিরদের বাড়ি পৌঁছলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। নীলিমা আন্টি আমাকে একটা রুম দেখিয়ে দেয়। সেখানে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে নিলাম। পেট ভরা থাকার কারণে আর কিছুই খাইনি। বেডে শুয়ে শুয়ে আজকের আবিরের কাজগুলো ভাবছি। সত্যি ভালো ছিল আজকের দিনটা। যখন আবিরের হার্টবিট শুনছিলাম তখন মনে হচ্ছিল আবিরের প্রতিটা হার্টবিট বলছিল, কতবার বোঝাবো বল, আমার শুধু তোকেই চাই। তোকে চাই মানে তোকেই চাই। যখন আবির আমাকে খাইয়ে দিচ্ছিল তখন মনে হচ্ছিল আবির কোনো ছোট বাচ্চাকে খাওয়াচ্ছে। সত্যিই অন্যরকম। কিন্তু বিরিয়ানিতে যে আমার অ্যালার্জি আছে তাতে কি হবে? যদি এখন এই সমস্যাটা দেখা দেয় তখন কি হবে? তাই তাড়াতাড়ি শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। একসময় ঘুমিয়ে পড়লাম নিজের অজান্তেই। ঘুমের মধ্যে মনে হচ্ছে পুরো শরীর জ্বলে পড়ে যাচ্ছে। কিন্তু আমি চোখ খুলতে ইচ্ছুক নই। জানি এখন চোখ খুলে অ্যালার্জি আরো আঁকড়ে ধরবে আমাকে। অনেকক্ষণ চোখ বন্ধ রাখার চেষ্টা করেও পারলাম না। তাড়াতাড়ি উঠে আয়নাতে তাকাতেই আমি চমকে উঠলাম নিজেকে দেখে। পুরো শরীর লাল হয়ে গেছে। যেন রক্তবর্ণ ধারণ করেছে। প্রচুর পরিমাণে জ্বলছে। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে হাতে পায়ে পানি দিচ্ছি। কিন্তু কোনো কাজই হচ্ছে না। চিৎকার করে সবাইকে ডাকছি। কিছুক্ষণের মধ্যে সবাই আবার রুমে এসে থমকে গেছে। আমার পুরো শরীর লাল হয়ে গেছে। তার উপরে আমি ২ হাত দিয়ে নিজের চুল ছিঁড়ছি। রুমের অবস্থা নাজেহাল। তাদের আর বুঝতে বাকি রইল না কেন আমার এই অবস্থা। হিয়াম ভাইয়া আর নিবিড় ভাইয়া আমার জন্য ডক্টর আনতে গেছে। মাম্মাম, আপি আর আন্টি আমার শরীরে বরফ দিচ্ছে। এর মধ্যে দরজা ঠেলে রুমে ঢুকলো আবির। আবির এসেই আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমার এই অবস্থা আর তিনি আমার গায়ে হাত তুললেন। আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তো দূরে থাক, কখনো চোখ রাঙিয়েও কথা বলেনি অবধি। তিনিই প্রথম যিনি আমার সাথে এত রুড বিহেভ করে।
কিন্তু আজকে একটু বেশি করে ফেললো। শরীরে এত যন্ত্রণা, তার উপর এত জোরে জ্বরটা খেয়ে আমি বাকশক্তি হারিয়ে ফেলেছি। চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। তিনি আমার কাছে এসে আমার ২ বাহু ধরে ধাক্কাতে ধাক্কাতে বললেন, আচ্ছা, নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, মাটনে যে তোমার অ্যালার্জি আছে সেটা আমাকে বলোনি কেন? তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না। "আমি তো আপনাকে বলেছিলাম আমি মাটন বিরিয়ানি খাই না।" আর কিছু বলার আগেই তো আপনি আমার মুখে বিরিয়ানি তুলে দিয়েছিলেন। চোখ রাঙিয়েছিলেন যাতে না ফেলে দিই। আমি আর কিছু না বলে আমার পাশে বসবো। হয়তো অনুশোচনা হচ্ছে। তখন যদি আমার পুরো কথাটা শুনতো, তাহলে আমাকে এতটা কষ্ট পেতে হতো না। কিছুক্ষণ পর ডক্টর এসে আমাকে দেখলেন আর একটা ইনজেকশন দিলেন। কিন্তু এখন আর কাউকে আমায় সামলাতে হলো না। আর শরীরের যন্ত্রণার চেয়ে ইনজেকশনের যন্ত্রণা কিছুই না। যাওয়ার আগে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে গেলেন। কিছুক্ষণের মধ্যে আমার চোখে ঘুম ধরা দিল। হয়তো ওটা ঘুমেরই ছিল। চোখ বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে গেলাম। ঘুম থেকে উঠতেই মাথায় ব্যথা অনুভব করলাম। হয়তো কালকে রাতের জন্য উম এরকম হচ্ছে। যেভাবে নিজের জন্য টেনেছিলাম, ব্যথা করাটাই স্বাভাবিক। শরীরটা এখন ভালো লাগছে না। তবুও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে জানালার পাশে বসে বাইরের প্রকৃতি দেখছি। এর মধ্যেই মাম্মামের আগমন। হাতে এক বাটি স্যুপ নিয়ে। কিন্তু আমার যে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। মাম্মাম আমার পাশে বসে বাটি থেকে ১ চামচ তুলে মুখের সামনে ধরলেন আর খেতে বললেন। আমি হাত দিয়ে সরিয়ে দিয়ে মাথা নাড়ালাম, যার অর্থ খেতে ইচ্ছে করছে না। কিন্তু কে শুনে কার কথা? তিনি আমার সামনে ধরছেন আর ধরেছেনই। আর আমি সরিয়ে দিচ্ছি বারবার। বারবার দেওয়ার কারণে মেজাজটা বিগড়ে গেল। তাই হাত থেকে বাটিটা নিয়ে ফেলে দিলাম। বাটিটা কাচের হওয়ার কারণে ভেঙে গেল আর কিছু ভাঙার শব্দ পেয়ে ইতিমধ্যে সবাই আবার রুমে হাজির হলো। কিন্তু সেদিকে আমি কোনো তোয়াক্কা না করে সোজা বেডে ব্ল্যাঙ্কেট টেনে মাথায় পেঁচিয়ে শুয়ে পড়লাম। সবাই ভাঙা কাচ দেখে জানতে চাইলো কি হয়েছে। আমি কোনো কথা বললাম না। মাম্মাম সবাইকে বলল, "কি হয়েছিল আসলে?" আমি একটু সামনে এগিয়ে এসে বেডে বসে বলল, "আরেক বাটি স্যুপ আনতে।" মাম্মাম আরেক বাটি স্যুপ নিয়ে আসতেই আবির তার হাত থেকে নিয়ে সবাইকে চলে যেতে বলল। সবাই চলেও গেল। সবাই চলে যেতেই আবির বাটিটা টেবিলের উপর রেখে ঠাস করে দরজাটা বন্ধ করে আমার পাশে বসে আমার কানের কাছে মুখ এনে বলল, ভালোই ভালোই স্যুপটা শেষ করো। না হলে কালকে ট্রেলার দেখিয়েছি। তাহলে কালকে ট্রেলার দেখিয়েছি। আজকে পুরো সিনেমা দেখাবো। আবিরের কথা শুনে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে মাথা বের করে রাগ দেখিয়ে বললাম, "মারুন, যত ইচ্ছে মারুন। মারতে মারতে শেষ করে দিন না, তবুও খাবো না। আপনি অনেক পচা। সবসময় আমার সাথে বাজে বিহেভ করেন। ইভেন আমার গায়েও হাত তুলেছেন আপনি।" বলে অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়লাম আমি। আমার কাছে এসে আমার হাত ধরে বলল, সরি মিষ্টি, আর কখনো তোমার সাথে বাজে বিহেভ করবো না। তোমার গায়ে হাত তুলবো না। দোষটা আমার ছিল। যদি আমি তোমার কথাটা শুনতাম তাহলে এমন কিছু হতো না। সরি তো। তবুও আমি কোনো কথা বললাম না। অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম। আবির আমার অন্য পাশে এসে বলতে লাগলো, সরি তো। ওকে, কান ধরছি। এই তো নাক ধরছি। এবার খেয়ে নাও। তারপর কান ধরে উঠবোস করতে লাগলো সে। যা দেখে তো আমার প্রচুর হাসি পাচ্ছে। তাই মাথাটা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকিয়ে মিটমিট করে হাসতে লাগলাম। আমার তো পা ব্যথা করছে। এবার তো মাফ করে দাও প্লিজ। আমি কি আপনাকে উঠবোস করতে বলেছি? তাহলে আমাকে কেন বলছেন? তারপর ওপাশ থেকে কোনো শব্দ পাওয়া গেল না। হঠাৎ ওয়া ওয়া শব্দ পেয়ে তাকিয়ে দেখি আবির কান ধরে উঠবোস করছে আর বাচ্চাদের মতো কাছে। এখন আর না হেসে পারলাম না আমি। আমার হাসি দেখে আবিরও হেসে বলল, তাহলে মহারানীর রাগ ভাঙলো? তাহলে এখন খেয়ে নাও। বেলা 11:37 বাজে। আমিও শোয়া থেকে এক হাতে মাথায় ধরে আরেক হাতে আবিরকে ধরে উঠে বসি। আমার মাথায় হাত দেখে আবির জানতে চায় কি হয়েছে। আমিও বলি কালকে চুল টানাটানি করাতে এমনটা হয়েছে। তারপর আবির সোপের বাটিটা হাতে নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি একটা টেরি স্মাইল দিয়ে খেতে লাগলাম। সবটা খেতে চাইনি, কিন্তু আবির জোর করে খাইয়ে দিয়ে বাটিটা টেবিলের উপর রেখে ড্রয়ার থেকে একটা মাম বের করে আমার মাথাটা তার কোলে রেখে মামকে মাথাটা চিপে দিতে লাগলেন। আমার চোখের চাউনি আর আবিরের চোখের চাউনি একদিকে স্থির হয়ে আছে। দুজন দুজনার দিকে। আবির আমার চোখে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে আমাকে ঘুমোতে বলল। আমিও চোখ বন্ধ করে আবিরকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। আবিরদের বাড়ি থেকে ফিরেছি প্রায় ১ সপ্তাহ। এই ১ সপ্তাহে শুধু পড়া নিয়েই ব্যস্ত ছিলাম। আর মাত্র ২ দিন পর ফার্স্ট সেমিস্টার। আমি সবসময় পড়া নিয়ে খুব সেনসিটিভ। কিন্তু ভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পর থেকে একদমই পড়া হয়নি আমার। তাই ১ সপ্তাহে সব পড়া কমপ্লিট করেছি। এখন কিছু বাকি আছে, তাও করে নিব। এখন ভার্সিটিতে আমি একা একা যাই না। ভাইয়া অফিসে যাওয়ার সময় ড্রাইভ করে দিয়ে যায় আর ফেরার সময় আহাত কিংবা জয় পৌঁছে দেয়। আর এই সময়টা আমি পড়তেই থাকি। ইভেন মাম্মাম যখন আমাকে খাইয়ে দেয় তখনও বই পড়ি। এই কয়দিনে আবিরের সাথে তেমন একটা কথা হয়নি। অবশ্য হয়েছে ওই আর কি, কেমন আছি, বাড়ির সবাই কেমন আছে, এ পর্যন্তই। তবে আয়ানের সাথে কথা হয়েছে। যে পড়ে আমার সাথে কথা বলতে এসেছে সে। আমিও একটু একটু কথা বলতাম। আপনি বিয়েটা আমার এক্সামের পরে।
তবে এখানে না, গ্রামের বাড়িতে। কালকে তাসফির জন্মদিন, তাই কালকের দিনটা অনেক সেলিব্রেশন করবো আমরা। তাই রাত জেগে পড়ছি আমি। আর মিষ্টি প্রেমিকের সাথে একটু আধটু কথা হতো। এখন রাত ৩টা বাজে। ঘুমের কারণে চোখ খুলে রাখা দায় হয়েছে। পড়তে, পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ভাইয়াদের সাথে বেরিয়ে এলাম ভার্সিটির উদ্দেশ্যে। ০.৫ ঘন্টার মধ্যে নোটসগুলো নিতে পারলে আবার ভাইয়ার সাথে ফিরতে পারবো। তাই গাড়ি থেকে নেমে সোজা ভার্সিটির ভেতরে ঢুকে পড়লাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই সে আমার কোমর জড়িয়ে ধরলো। আমি চোখ দুটো খিঁচে বন্ধ করে নিই। চোখ দুটো খুলে আবিরকে দেখতে পেলাম। সে আমাকে ছেড়ে দিতেই আমি সরি বলে ক্লাসরুমের দিকে পা বাড়ালাম। কিছু দূর যেতেই পেছন থেকে আবির বলে উঠলো, এই তো বইয়ের দেবী হলে। এত বইয়ের দেবী হলে কবে থেকে? নাকি ইউনিভার্সিটিতে আসলেই পড়ার কথা মনে পড়ে? আবিরের কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা নোটস নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে এলাম। সন্ধ্যা হতেই তাড়াতাড়ি রেডি হয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম। মাম্মা এসেছিল, তাকে বলেছিলাম শরীরটা ভালো নেই, তাই আজকে পড়বো না। আর ব্ল্যাঙ্কেট থেকে মুখটা হতে লেগে, তাই আমার সাজগোজ দেখতেও পাইনি। মাম্মাম চলে যাওয়ার পরই দরজাটা লক করে বেলকনি দিয়ে সুপারি গাছ পেয়ে নেমে পড়লাম আর বেরিয়ে এলাম ক্লাবের উদ্দেশ্যে। হঠাৎ কোথা থেকে আবির এসে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন। চোরটা এতটাই জোরে ছিল যে আমি ছিটকে ফ্লোরে পড়ে গেলাম। সাথে সাথে সবার নাচ অফ হয়ে যায়, সাথে গানটাও। সবাই এক নজরে আমাদের দিকে তাকিয়ে আছে। ওটার শক্তিটুকুও নেই। কিছুক্ষণ পর মাথাটা একটু ফেলিয়ে হাত দিয়ে টেনে চোখ দুটো বড় করে সামনে থাকা মানুষটাকে চেনার চেষ্টা করছি, কিন্তু পারছি না। চোখের সামনে সব ঝাপসা। একটু আগে ৮ গ্লাস ড্রিঙ্ক শেষ করেছি, তাই হয়তো এমনটা হয়েছে। একটু আগে বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সায় করে ক্লাবে চলে আসি। স্কুটি নিয়ে আসলে সবাই সন্দেহ করবে, তাই ক্লাবে এসে সবাইকে একসাথে দেখতে পেলাম। ওরা তখন আমার জন্যই অপেক্ষা করছিল। আমি ওদের কাছে যেতে ওরা আমাকে টেনে নিয়ে সোজা কেক কাটতে চলে গেল। কেক কাটার পর আমরা গেলাম একে অপরকে খাইয়ে দিতে লাগলাম কেকটা। সবাই আমার মুখে এতগুলো কেক দিয়ে দিয়েছিল, আমার গলায় আটকে যাচ্ছিল তা। আমি তাড়াতাড়ি করে ওয়েটার কাছ থেকে একটা গ্লাস নিয়ে খেতে থাকি। কি খাচ্ছি তা জানার যে সমস্যাটা থেকে বেরোনোটাই আমার কাছে তখন প্রধান ছিল। প্রথমে গ্লাসে থাকা পানিটা আমার ভালো না লাগলেও একটু পর খুব ভালো লাগতে লাগলো। আর খেতে খেতে একটা একটা করে ৮ গ্লাস শেষ করে দিই। এত খাওয়ার পরেও আমার খাওয়ার ইচ্ছেটা একটুও কমেনি। তাই আরও ২টা গ্লাস তুলে নিলাম। তখন খুব ডান্স করতে ইচ্ছে করছিল, তাই ডান্স ফ্লোরে গিয়ে সেখানে ডান্স করতে লাগলাম। আর হাতে থাকা গ্লাস থেকে তার তালে তালে পড়ছিল নিচে। এর মধ্যে কোথা থেকে যেন আবির চলে আসলো। এসে আমাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আমি তো কিছুতেই থামছি না। পরে যা ঘটেছে তা তো আপনারা জানেনই। এখন আমি ফ্লোরে বসে হাত দুটো নাচাচ্ছি, মুখে বিড়বিড় করে হাসছি। আবির এসে আমাকে কোলে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, এই মেয়ে, এখানে এসেছো, বাড়িতে কাউকে জানিয়ে এসেছো? কতটা চিন্তায় আছে তোমার বাড়ির লোক, তোমার ধারণা আছে কোনো? চলো এখন বাড়ি চলো। কে চিন্তা করলো না করলো তাই তুমি আমাকে মারবে? তুমি না খুব পচা। তুমি একেবারে খচ্চর আবিরটার মতো। আমার কেউ না। তারপরেও আমায় মারে। তো তুমি কে হও আমার? আর কেনই বা তোমার সাথে যাবো আমি? যাবো না। আমাকে কাঁদতে দেখে আবিরও আমার পাশে বসলো। তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে চিনতে পারছো না? আমি তোমার হবু জামাই হই সোনা। এটা তুমি আগে বলবে না? জামাই, চলো চলো আমরা বাসায় যাই। হাত তুলে ইনোসেন্স ফেস করে কোলে ওঠার মতো করে বললাম, কোলে নাও, আমি হাঁটতে পারবো না। আবির কিছু একটা ভাবছে, যেটা আমার জানার বাইরে। আমাকে অনেকবার হেঁটে যেতে বলেছে। কে যায় হেঁটে? আমার তো একটাই কথা, আমি আমার জামাইয়ের কোলে উঠবো। অবশেষে আবির আর না পেরে আমাকে কোলে নিয়ে নিল। আমিও আবিরের গলাটা এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছি। আবির আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে দরজাটা লক করে কারোর সাথে কথা বলছে, কিন্তু তা আমি শুনতে পাচ্ছি না। দরজা খুলে যে বাইরে যাব তারও কোনো উপায় নেই। ফোনে কথা শেষ করে সে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। একটা গাড়ি আমরা দুজনে ড্রাইভ করছি। আসলে আবির ড্রাইভ করছে আর আমি বাচ্চাদের মতো ভুম ভুম করছি। আর তিনি যেমন করছে আমিও তেমনটা করছি। যাতে তার ড্রাইভ করতে সমস্যা হচ্ছে, তাই কি যেন একটা সামনের ড্রয়ার থেকে বের করে আমার মুখে ঢুকিয়ে দিল। আমি তো কিছুতেই খাবো না, তাই আমার মুখ চেপে ধরেছে। তাতে কি, আমি হাত দিয়ে ওর গুঁতো দিচ্ছি। হঠাৎ সে আমাকে নিয়ে গাড়ি থেকে নেমে পেছনের দিকে থেকে কি যেন একটা এনে আমার নাকের কাছে তুললো। নেশাগ্রস্ত থাকার কারণে আমি শিওর জানি না, হয়তো তেল টাইপের কিছু। স্মেলটা এত বাজে ছিল যে সাথে সাথে আমি বমি করে পুরো শার্ট মেখে ফেলেছি। তারপর ডিকি থেকে একটা পানির বোতল বের করে আমার মুখে মুছিয়ে দিচ্ছিল। আমাকে ফ্রন্ট সিটে এনে ড্রয়ার থেকে একটা টি শার্ট বের করে হাতে ধরিয়ে দিয়ে চেঞ্জ করতে বললো। কিন্তু কে চেঞ্জ করে?
অবশেষে আবির নিজেই আমাকে চেঞ্জ করিয়ে দিল, কিন্তু একবারও তাকায়নি আমার দিকে। হয়তো এটাই ওর নারীদের প্রতি সম্মান। আমার হাতে ওর ফোনটা ধরিয়ে দিয়ে সে ড্রাইভ করছে আর আমাকে গেমস খেলতে বলেছে, কিন্তু আমার না একদমই খেলতে ইচ্ছে করছে না। তাই আস্তে আস্তে সিট বেল্টটা খুলে আবিরের কোলে উঠে বসে পড়লাম। তবুও তার ড্রাইভ কিছুতেই থামছে না। না আমার দিকে তাকাচ্ছে। তাই চাবি দিয়ে গাড়ি স্টার্ট অফ করে তাড়াতাড়ি আমার পকেটে ঢুকিয়ে দিলাম। এখন আবির তো আমার দিকে অমনি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমার সোনা, আমার ওপর রাগ করেছে, দাঁড়াও আমি রাগ ভাঙিয়ে দিচ্ছি। বলেই ফোনটা হাতে নিয়ে আমার আর আবিরের কিছু ক্লোজ পিক তুলে নিলাম। পিক তুলতে তুলতে কখন যে ভিডিও অন হয়ে গেল আমি খেয়ালই করিনি। দেখো না তোমার ফোনটা পচা, কি করছে না। ফোনটা এগিয়ে দিয়ে বললাম আমি। আবির আমার হাত থেকে ফোনটা নিয়ে দিল। আর আমার আবারও জোরে জোরে ন্যাকা কান্না শুরু হয়ে গেল। আবির আমাকে থামতে বলছে, কিন্তু আমি তো কিছুতেই থামছি না। হঠাৎ আমার চোখ গেল আবিরের ঠোঁটের দিকে। আমি চুমু খাবো। মিষ্টি, তুমি এখন নেশার ঘরে আছো। পরে যখন তুমি এসব জানবে তখন খারাপ লাগবে, বুঝতে পারছো? আমি অত কিছু জানি না, আমি চুমু খাবো এতটুকুই জানি। আবির আর কিছু বলার আগেই আমি শার্টের কলার চেপে ধরে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিই। আবির আমাকে থামানোর চেষ্টা করেও পারেনি। একে তো আমি তার কোলের উপর বসা, তার উপর তাকে শক্ত করে ধরে আছি। কখন যে আবিরের ঠোঁটের স্বাদ নিতে নিতে ঘুমিয়ে গেছি তা আমার নিজেরই অজানা। থাক না কিছু অজানা, সব জেনেই বা কি করবো। সবকিছু জানার অধিকার আমাদের নেই। থাক না কিছু অজানা, সব জানা মানুষের জীবন হয় রংহীন, হারিয়ে যায় জীবনের মানে। ঘুম থেকে জেগে নিজেকে কারো বাহুডোরে অবত পেলাম, যার থেকে ছোটার ক্ষমতা আমার নেই। চোখ খুলে আবিরের মুখটা দেখতে পেলাম, কিন্তু কিভাবে এখানে এলাম কিছুই মনে পড়ছে না আমার। মাথাটা ব্যথায় ঝিমঝিম করছে। আবিরকে ধাক্কা দিতে গিয়েও পারলাম না। তাই আমার মুখ তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে আবিরকে ডাকলাম। ডাক দিতে একটু নড়ে চড়ে উঠলো, সাথে হাত বাঁধন একটু হতেই আমি সরে আসলাম। আবির উঠে আমার দিকে তাকিয়ে গুড মর্নিং বলল। আমি এখানে কি করে এলাম? নিজে মনে করার চেষ্টা করো। আমি ভাবতে গিয়ে কিছুই মনে পড়লো না। হঠাৎ নিজের দিকে তাকাতে আঁতকে উঠলাম। আ আমার শার্ট কোথায়? আর এটা কার? এটা আমার। আর তোমারটা ফেলে দিয়েছে। বমি করে তো পুরো মেখে ফেলেছিলে তাই। আমার জামা আপনি ফেলে দিয়েছেন? আর এটা কে পরিয়েছে? আমি। আপনি আমার কাপড় চেঞ্জ করে দিয়েছেন। এখন এখন আমার কি হবে? আমি আমার হবু জামাইকে কি দিব? আহ এই মেয়ে একদম চুপ। আমি তোমার কিছুই দেখিনি, বরং তুমি আমার সতীত্ব নষ্ট করে দিয়েছ। এখন তো কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না। আমি তোমার নামে পুরুষ নির্যাতন মামলা দায়ের করব। মুহূর্তের মধ্যেই আমার কান্না অফ হয়ে গেল। বলে কি? পুরুষ নির্যাতন মামলা দায়ের করবে? আমি আবার কি করলাম যে আপনি আমার নামে পুরুষ নির্যাতন মামলা দায়ের করবেন? দেখো, নিজের চোখেই দেখো কিভাবে তুমি আমার ওর শ্লীলতাহানি করার চেষ্টা করেছ। আমি তোমার নামে পুরুষ নির্যাতন মামলা দায়ের করব। আমি আবিরের ফোনটা হাতে নিয়ে ভিডিওটা দেখেই থমকে গেলাম। সেখানে এমন ছিল যে আবির আমার হাত থেকে ফোনটা নিতে আমি কাঁদতে শুরু করলাম। হঠাৎই আবিরের ঠোঁটে হাত দিয়ে স্লাইড করতে লাগলাম আর চুমু খেতে চাইলাম। কিন্তু আবির আমাকে বারবার বোঝাচ্ছে, আমি বুঝছি না। অবশেষে আমি নিজেই আবিরকে ওর শার্টের কলার ধরে টেনে নিজের ঠোঁট দুটো দিয়ে ওর ঠোঁটে বসিয়ে দিলাম। আবির আমাকে অনেক চেষ্টা করেও থামাতে পারেনি। ১ ইঞ্চিও সরাতে পারেনি ওর থেকে। আর না পেরে নিজেই হাল ছেড়ে দেয়। আমি আবিরের ঠোঁটের স্বাদ নিতে গিয়ে এক পর্যায়ে ঘুমিয়ে যাই। কখনো আবির আমাকে সরিয়ে তার বুকে টেনে নিয়ে আমার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে তার মাতাল করা গোলাপি ঠোঁট দুটো দিয়ে ছুঁয়ে দেয় আমার কপালে। তারপর তিনি নিজে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আমি তো একবার আবিরের দিকে তাকাচ্ছি, তো একবার ভিডিওটার দিকে তাকাচ্ছি। আমি যে এমন কাজ করতে পারি বিশ্বাসই হচ্ছে না। তার উপর আমি আবিরকে তুমি বলে সম্বোধন করেছি। ভাবা যায় এসব? আবার জামাই বলেও ডেকেছি। হঠাৎ করে আবির আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল। কিন্তু কেন নিল বুঝতেই পারছি না। এই ভিডিওটা যদি তুমি ডিলিট করে দাও তাই নিয়েছি। প্রথমবার কোনো মামলা করব, প্রুফ লাগবে না। আমি যতদূর জানি পুরুষ নির্যাতন কোনো মামলা আজ পর্যন্ত নেই। তাই ভাব দেখিয়ে আমি বললাম, পুরুষ নির্যাতন মামলা এখনো কোনো আইনে তৈরি হয়নি। ওয়েট করেন, হলে তখন দায়ের করেন। তৈরি হয়নি তাতে কি, আমি তৈরি করব। আর যদি না পারি তাহলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। সব পুরুষ যাতে এক হয়ে বিচার চাইব। হ্যাঁ, আমিও আপনার নামে বিচার দিব। আপনি কেন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন? বাড়ি নিয়ে যেতে পারতেন আপনি। একটা কাজ করুন, এখন থানায় চলুন। এই যে ম্যাডাম, গাড়ির চাবিটা আপনার জিন্সের পকেটে রেখেছেন, তাহলে গাড়ি ড্রাইভ করবো তোমার মাথা দিয়ে নাকি? তোমার পকেট থেকে বের হতাম। আমি বুঝতে পেরেছি যে এখানে সম্পূর্ণ দোষটা আমারই। তাই আর কোনো কথা না বলে পকেট থেকে চাবিটা বের করে আবিরের হাতে ধরিয়ে দিলাম।
চাবি পেয়ে আবিরও গাড়ি ড্রাইভ করতে ব্যস্ত হয়ে পড়ে, আর আমিও সিটে হেলান দিয়ে কালকের ঘটনাগুলো জোর করে মনে করার চেষ্টা করতে থাকি। বাড়ি ফিরে একটা লম্বা শাওয়ার নিয়ে নিই। কালকে রাতে যা পাগলামি করেছি না, উফ! ফিরে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমি। বাড়িতে কেউ কিছুই বলেনি। হঠাৎ যা বলার আবিরই বলে দিয়েছে। এখন একবার পাড়ার রিভাইজ দিতে হবে, কিন্তু কোনো কিছুতেই মন বসছে না। একদম পড়তে ইচ্ছে করছে না, তাই বেডে একটু গা হেলিয়ে দিলাম। বিকেল হতেই বই নিয়ে পড়তে বসে গেলাম। একটা পড়া বারবার পড়ছি। এই ১ সপ্তাহে যা পড়েছি তা এই ৬ মাসে পড়েও শেষ করতে পারবো না। আগে থেকে প্রিপারেশন এখন অনেকটাই ভালো। পড়তে, পড়তে কখন যে ৩টা বেজে গেল সেটা আমার ধারণার বাইরে। কিছুতেই ঘুম হচ্ছে না পড়ার চিন্তায়। আমার রুমে হঠাৎই মাম্মামের আগমন। মাম্মাম এসেছে দেখে আমিও তাড়াতাড়ি উঠে মাম্মামের পাশে বসে বসলাম বেডে। তারপর মাম্মামের মুখের দিকে তাকিয়ে বললাম, "কি করব তুমিই বলো? আমার কিছুতেই ঘুম হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি।" তুই চিন্তা করিস তাই এমন মনে হচ্ছে। এই নে হা কর, আমি তোকে লুডুসটা খাইয়ে দেই, তারপর আমার কোলে মাথা রাখ। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি তোর ঘুম চলে আসবে। আমি হা করে নুডলসটা মুখে দেব তার আগে পাপা রুমে ঢুকতে ঢুকতে বলল, আমার বউয়ের হাতে নুডলস খাচ্ছিস, আমার কি ভাগ পাবো না? আর তুই যে আমার বউয়ের কোলে মাথা রাখবি, তাহলে বিয়ে করেছি কি তোর মাকে তোর কাছে রেখে একলা ঘুমাবো তাই? "আমি কি তোমার বউকে বেঁধে রেখেছি নাকি? এটা আমার মা। তার মানে আমার মা আমার কাছেই থাকবে। তাতে তোমার কি?" উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে আমি বললাম, "আর আমি চাইলে আমার বাবাকেও এখানে রাখতে পারি।" তাতে আমার কোনো আপত্তি নেই। বলেই পাপা আমাদের পাশে বসে পড়ল। আমরা একে অপরকে নুডলস খাইয়ে দিলাম। তারপর মামা মামাকে মাঝখানে রেখে দুপাশে দুজনে শুয়ে পড়ল। আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি পাপা আর মাম্মাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। মনে হচ্ছে কতদিন পর পাপা মাম্মাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমোচ্ছি। কিন্তু না, আমার প্রতি পরীক্ষার সময় এভাবে একসাথে ঘুমাই আমরা। আর কিছু ভাবার আগেই তলিয়ে গেলাম অতল ঘুমের দেশে। ঘুমের মধ্যে মনে হচ্ছে কোনো বিস্ফোরণ ঘটেছে আমার রুমে। তাকিয়ে দেখি আপি আর ভাইয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর পাপা মামা বেডে বসে আছে। কি হলো কিছু বুঝতে পারছি না। আমি কিছু বলবো তার আগেই ভাইয়া বলে উঠল, জানিস আলু, যখন আমি ছোট ছিলাম তখন ইচ্ছা ছিল যদি আপি আমার ছোট বোন হতো তাহলে ওকে কত ভালোবাসা দিতাম। আমিও ভেবেছিলাম আমার একটা ছোট বোন হবে, আমি তাকে সারাদিন সাজাবো। আর তুই? "আরে চুপ করবি তোরা, কি করেছিস সেটা তো বল।" কি করেছিস মানে? পাপা মামামের আদর যে একা একা খেলি তার বেলায়? এই কথা? আমি তো আমার মায়ের আদর খেয়েছি। তোরা একদম ঠিক বলেছিস হিয়ান। আর আমার হানির কাছে এসেছি, আমি এসেছি আমার বউয়ের কাছে। তারপর এরকম ঝগড়া আরো অনেকক্ষণ চলতে থাকে। ঝগড়া করে আমরা একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। তাড়াতাড়ি রুমে এসে তৈরি হয়ে নিলাম। হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো উঁচু করে বেঁধে নিলাম। এটা আমার এক্সাম ড্রেস। এক্সামের সময় যাতে কোনো সমস্যা না হয় তাই এই ড্রেস আমি সবসময় পরি। রেডি হয়ে ভাইয়ার সাথে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। ভাইয়া আর আমি ক্যান্টিনে বসে আছি। ভাইয়া আমাকে জুস খাইয়ে দিচ্ছে আর আমি মুখ দিয়ে খাচ্ছি। হাত দিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছি আর চোখ দিয়ে বইয়ের পাতায় চোখ বুলাচ্ছি। আমার এক্সামের সময় সবসময় ভাইয়া আমার সাথে আসে। কারণ আমি সবসময় এতই বিজি থাকি যে কখন এক্সাম দেওয়ার সময় হয়ে যায় সেটাই জানি না। একদিন তো আমি এক্সাম দিতেই পারিনি। এক্সামের সময় হতেই ভাইয়া আমাকে ভেতরে যেতে বলে চলে গেল। আমিও এক্সাম হলে চলে গেলাম। এক্সাম অনেক ভালো হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক টেনশন হচ্ছে। ভার্সিটিতে প্রথম এক্সাম দিচ্ছি। আমার পেজ কপি করে আমার ফ্রেন্ডদেরও এক্সামটা ভালোই হয়েছে। হঠাৎ কোথা থেকে আহাদ এসে আমার সামনে দাঁড়ালো। আমাকে চ্যালেঞ্জ করলো আমি নাকি পরীক্ষার ভয়ে ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছি। আমি নাকি ৮ প্লেট ফুচকা খেতে পারবো না। আমি ওর দেওয়া চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়ে ফুচকা খাওয়ার জন্য ভার্সিটি থেকে বেরিয়ে এলাম। ফুচকাওয়ালাকে ৮ প্লেট অর্ডার করলাম। ১ প্লেট ফুচকা আমার হাতে দিতেই আমি মুখে দিয়ে দিলাম। প্রচুর ঝাল, তবুও চ্যালেঞ্জ জেতার জন্য একটা একটা করে ৫ প্লেট ফুচকা খেয়ে নিলাম আমি। ঝালে আমার মুখের রং লাল আকার ধারণ করেছে। এর মধ্যে কোথা থেকে আবির এসে আমার প্লেট থেকে একটা ফুচকা তুলে মুখে দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোমার গাল দুটো একদম স্ট্রবেরির মতো লাগছে। ইচ্ছে তো করছে টুস করে খেয়ে ফেলি পেনে। আচ্ছা, এত ঝাল খেলে বুঝি গাল দুটো স্ট্রবেরির মতো লাল হয়ে যায়, কিন্তু আমি তো ঝাল খেতে পারি না। এখন যদি তোমাকে খেয়ে ফেলি তাহলে কি আমি স্ট্রবেরির মতো হব? ইচ্ছে তো করছে গালে ঠাটিয়ে দুটো লাগিয়ে দিই, কিন্তু সিনিয়র বলে কথা, নাহলে ভাবতাম না সোজা বসিয়ে দিতাম। এমনিতেই ঝালে আমার অবস্থা নাজেহাল, তার উপর আবার এসে ঝামেলা, মেজাজটাই নষ্ট করে দিল আমার।
কিন্তু আমাকে তো চ্যালেঞ্জটা জিততেই হবে, নাহলে ফুচকা সব পেয়ে আমাকে করতে হবে। চ্যালেঞ্জটা ছিল এমন যে আমি যদি ৮ প্লেট ফুচকা খেতে পারি তাহলে আহাদ সব পে করবে, সাথে ওর জিএফের সাথে ব্রেকআপ করবে। আর যদি না পারি তাহলে একদিনে যা খরচ হয়েছে তার সবগুলো আমাকে দিতে হবে। আবার আজকের ফুচকার পেটাও আমাকে করতে হবে। তাই খাওয়ায় মনোযোগ দিলাম। হাতের প্লেটটাও শেষ করে আরও ১ প্লেট নিয়ে খেতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে সেটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল ৭টা প্লেট। চোখের অশ্রু টলটল করছে। শরীর হার মেনে গেছে, কিন্তু আবার জেদের কাছে তো তা তুচ্ছ। তাই আরও একটা প্লেট হাতে নিতেই আবির এসে আমার হাত থেকে প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি তাকে দেখেও না দেখে ভান করে আরও একটা হাতে তুলে নিলাম। এবারও আবির ঠিক আগের মতো আমার হাত থেকে প্লেটটা নিয়ে ফেলে দিয়ে দাঁত কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই আমাকে খেয়ে ফেলবে, কিন্তু তার দিকে দৃষ্টিপাত করছি না আমি। তাই আমিও রাগের মাথায় তার কলারটা চেপে ধরে জোরে জোরে বলতে লাগলাম, এই কি পেয়েছেনটা কি? হ্যাঁ বলুন, কি পেয়েছেন? আমাকে কি আপনার মতো আপনার মানুষ মনে হয় না নাকি? এই কি পেয়েছেনটা কি? হ্যাঁ বলুন, কি পেয়েছেন? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? কেন বিরক্ত করছেন আমাকে? আমি কখনো হারতে শিখিনি, আর হারতে চাইও না। চ্যালেঞ্জ ধরা আমার হবি, আর এতে আমার যা হওয়ার তাই হবে, কিন্তু আমি হার মানতে নারাজ। লাইফে আমি একবারই হেরেছি, আর সেই মানুষটা হলেন আপনি। আর আমি লাইফে কোনো দিন হারতে চাই না। সেটাই আমার লাইফের প্রথম এবং শেষ হার হিসেবে থাকবে। বুঝতে পেরেছেন আপনি? আমার কথায় উত্তরে আবির আর কোনো কথা বলল না। আমিও আবিরের গলাটা ছেড়ে দিয়ে ১ প্লেট ফুচকা খেতে থাকলাম। শেষ প্লেট ফুচকা খেতে না চাইতেও আমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো, কিন্তু তবুও আমার ফুচকা খাওয়া কমছে না। আবির একটা ফুচকা আমার প্লেট থেকে নিয়েছিল, যার কারণে ৮ প্লেট পূর্ণ হয়নি। তাই অন্য একটা প্লেট থেকে একটা ফুচকা মুখে তুলে চিবোতে লাগলাম। খেতে পারছি, তবুও জোর করে খাচ্ছি আমি। মাথা ঘুরছে, চোখ থেকে অশ্রু ঝরছে, পুরো শরীর লাল হয়ে গেছে আর জ্বলছে। সেখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই আমার। তাই সেখানে দাঁড়িয়ে বললাম, গেম ইজ ওভার, আই এম উইন বলেই একটা রিক্সা নিয়ে চলে এলাম বাড়ি ফিরে নিজের রুমে যাওয়ার শক্তিটুকু খুঁজে পেলাম না। ড্রয়িং রুম পর্যন্ত আসতেই মাথা ঘুরে পড়ে গেলাম। মামার আপি আমার কাছে এসে আমাকে তোলার চেষ্টা করছে, আর কিছু দেখার আগে সেখানে জ্ঞান হারলাম। জ্ঞান ফিরতে নিজের রুমে আবিষ্কার করলাম পাপা, মাম্মাম, আপি আর ভাইয়া আমার পাশে। চারদিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম রাত হয়ে গেছে। আমার জ্ঞান ফিরতেই মামামের রাগারাগি শুরু হয়ে গেল। আমি অসুস্থ হওয়ার পরই নাকি মামাম তাসফিকে ফোন করে জানতে পেরেছিল আমার কেন এই অবস্থা। এখন আর কি করার, মায়ের ঝাড়ি খাও। মামা অনেকক্ষণ নিজে নিজে বকবক করে থেমে গেল। তারপর খাবার এনে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে বাকেটটা আমার শরীরে দিয়ে তারা রুম থেকে চলে গেল। আজকে আপি আমার সাথে ঘুমাবে, তাই মামা আমার নিজের রুমেই ঘুমাবে। তার আপি আমার পাশে শুয়ে আমার কপালে তার ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, সাথে গানও গাইতে লাগলো। আমিও আপিকে জড়িয়ে ধরে তার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে বেডের পাশে হাত দিতে ফাঁকা ফাঁকা অনুভব করলাম। তাকে আপিকে দেখতে পেলাম না। চোখ সরিয়ে জানালা দিকে দিতেই চমকে উঠলাম আমি। বাইরে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে এখন প্রায় 11টার বেশি বাজে। ঘড়ির দিকে তাকাতে দেখলাম 11টা 15। হয়তো তাই আপি উঠে গেছে। আমিও একটু উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু এখনো ঘুমের রেশ কাটেনি। তাই আবার ঘুমাবো ঠিক করলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের দিকে তাকাতেই দেখলাম কেউ একজন ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে শুয়ে আছে। হয়তো আপি এসেছে। তাই এগিয়ে গিয়ে আমিও ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে আপিকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, কোথায় গিয়েছিলে বলতো? আমি তো তোকে খুঁজছিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তাই আপিকে একটু শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে নাকটা টেনে নিলাম। হঠাৎ কোনো শক্তপোক্ত হাত আমাকে জাপটে জড়িয়ে ধরলো। আমার জীবন যায় যায় অবস্থা, শ্বাসটাও যেন আটকে যাচ্ছে আমার। তাই আমি সরানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারছি না। তাই জোরে জোরে বললাম, আপনি তোর শরীর এত শক্ত হলো কবে থেকে বলতো? কালকে রাতে যখন তুই আমার জড়িয়ে ধরেছিলি তখন তো এমন শক্ত ছিল না। প্লিজ হাতটা সরা। কিন্তু আমার কথায় সামনে থাকা লোকটা কোনো কথাই বললো না। আমি লোকটাকে সরানোর চেষ্টা করছি, হঠাৎ করেই আমার হাত তার মাথায় যেতে থমকে গেলাম। চুলগুলো ছোট ছোট। আমি ভয়ে একটা ঢুকিলাম। তারপর বললাম, দেখুন ছাড়ুন, আমি কিন্তু চেঁচিয়ে সবাইকে রাখবো এখন। তবুও সামনে থাকা লোকটা কোনো শব্দটিও করেনি। আর আমি জোরে ডাক দিতে যেতেই আমার মুখটা চেপে ধরলো। আমি ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না। হঠাৎ দরজা নক করার শব্দে লোকটা আমাকে ছেড়ে দেয়। ছাড়া পেতেই আমি এক দৌড় দিই, কিন্তু বিপদ আরও কমার বদলে বেড়ে যায়। দৌড় দিয়ে বেরোনোর বদলে বেডে থেকে পড়ে কোমরে ব্যথা পাই। ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখতে নিব, কিন্তু তার হলো না। যেভাবে দরজা নক করছে একটু হলে ভেঙেই যাবে। তাই আর মানুষটিকে দেখা হলো না। ভাবলাম আগে দরজা খুলে দিই, তারপর না হয় দেখবো।
এই ভেবে দরজা খুলে দিলাম। খুলে দেখলাম মাম্মাম এসেছে। কি রে, ভেতরে বসে বসে কি একা একা ফুটবল খেলছিলি নাকি? না, শুধু ফুটবল কেন, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল সব খেলছিলাম। কি যেন পড়ে যাওয়ার আওয়াজ পেলাম, তাই জিজ্ঞেস করলাম কি পড়েছে। আমি পড়েছি, যেভাবে দরজা ধাক্কা দাও না তুমি, মনে হচ্ছিল বাড়িতে ডাকাত পড়েছে। সেই ডাকাত ধরতে হুড়োহুড়ি করে বেড থেকে পড়ে গিয়েছিলাম আমি। ও আচ্ছা, আবির কোথায়? আবির কোথায়? আবির বলবো কিভাবে আজব? আমি কি ওর বিয়ে করে বউ যে তুমি আমাকে জিজ্ঞেস করছো? যাও তো, ঘুমোতে দাও এখন। ও তো বললো তোর রুমে আসবে, আসেনি তাই তো? বললো কফি খাবে, হিয়া কফি বানিয়ে ওকে খুঁজছে, কি পাচ্ছে না। কি উল্টাপাল্টা বলছো তুমি? আপনি তো আমার রুমে ওই থেকে শুয়ে আছে। দরজা থেকে সরে দাঁড়িয়ে বেডকে উদ্দেশ্য করে আমি বললাম, কিন্তু বেডে কেউ নেই। একটু আগেই তো ছিল। আমার মাথায় লোকটার চুলের কথা মনে পড়তেই আমি তাড়াতাড়ি ভেতরে গিয়ে সারা রুমে খুঁজতে লাগলাম, কিন্তু কাউকেই পেলাম না। মামার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আসলে আমি কি খুঁজছি। এই, তুই মিথ্যা কথা কেন বললি যে আবির তোর রুমে আসেনি? আমি আগেই বুঝেছিলাম আবির এসেছিল, যখন তোর রুমের দরজা নক করা পেয়েছিলাম। আবির তোর রুমে এসেছিল, তুই নোটসগুলো নিয়ে ওকে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিয়েছিস। আমি মামামের কথা শুনে টেবিলের দিকে তাকাতে কিছু নোটস দেখতে পেলাম, কিন্তু এই নোটসগুলো তো আমার না। তাহলে আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে মাম্মাম চলে গেল। আমিও বেডের উপর বসে সে মানুষটাকে ভাবতে লাগলাম। আবির নয় তো? হঠাৎ কেউ পেছন থেকে আমার কোমর জড়িয়ে ধরে আমার কাঁধ থেকে চোরগুলো সরিয়ে দিয়ে আমার কাঁধে থুতনিটা রাখলো, কারণ স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে আবিরকে দেখতে পেলাম। সে আমার দিকে তাকিয়ে টেডি স্মাইল দিয়ে বলল, তোমাকে তো একটা শাস্তি পেতেই হবে। ভার্সিটির সবার সামনে তুমি আমার কলার চেপে ধরেছ, যাতে নেক্সট টাইম থেকে আর কেউ সাহস না পায়। মানে? আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেড থেকে নিচে নেমে দাঁড়ালাম আমি। মানেটা আর বলবো না, ডিরেক্টলি করে দেখাবো। বলেই আমার বেজে টান টান হয়ে শুয়ে পড়লো। আমি তো আবিরের দিকে চোখ দুটো রসগোল্লা করে তাকিয়ে আছি। পায় না, প্রচুর ব্যথা করছে, একটু টিপে দাও তো। হে ইউ, আমি আপনার পা দুটো টিপে দেবো? পাগল কুকুরে কামড়ায়নি আমাকে, হ্যাঁ? নিজের বউকে গিয়ে বলুন, যান। ডোন্ট কেয়ার ভাবলি সোজা বসতে বসতে পড়লাম আমি। বউয়ের মতো আমাকে কিস করতে পারো, জড়িয়ে ধরে ঘুমাতে পারো, আমাকে প্রপোজ করতে পারো, তাহলে বউয়ের মতো সেবা কেন করতে পারবো না? না করলেও সমস্যা নেই, কিভাবে করাতে হয় সেটা তো আমি খুব ভালো করেই জানি। তাহলে তা অ্যাপ্লাই করেন, আমিও একটু দেখি বিয়ের পরে কাজে লাগাতে পারি। এই ভিডিওটা আমি সবাইকে দেখিয়ে আসি, আর একটু ন্যাকাকান্না করে আসি, দেখবে সবাই তোমার বিয়েটা আমার সাথে দিয়ে দিবে। তখন না হয় পা টিপে দিবে, আর একটু আদরও করে দিবে। বলে উঠে দরজা খুলে নিচের দিকে যেতে নেয়। আমি এখন কি করব বুঝতেই পারছি না, তাই তাড়াতাড়ি আবিরের কাছে গিয়ে ওকে টেনে রুমের ভেতরে এনে দরজাটা লক করে দিয়ে বলি, আমি আপনার সব কথা শুনবো। আমার কথা শুনে আমাকে ইশারা বসতে বলে। আমি বসতে পা দুটো আমার কোলে তুলে দেয়। এই অসহায় বাচ্চাটা পা টিপতে থাকে। পা টিপছি আর ওর পিন্ডি চটকাচ্ছি। এই যে এই মেয়ে, আমাকে বকা অফ করো, না হলে শাস্তি আরো বাড়বে কিন্তু। আমি তো আপনাকে মনে মনে বকা দিচ্ছিলাম, তাহলে আপনি শুনলেন কিভাবে? তুমি যেভাবে পিঁপড়ার মতো পা টিপছো না, তাতে সবাই বলবে তুমি আমাকে বকছো। তাই আর একটু জোরে জোরে টিপো, শরীরে একদম শক্তি নেই। আমার শরীরে শক্তি নেই এটা শোনার পর আমি আবিরের পাটা নামিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পায়ের উপর পা দিয়ে যাচ্ছি। আবির তো ব্যথায় আউ করছে, আর আমি তো আমার কাজ করেই যাচ্ছি। আমি তো আরো জোরে জোরে করছি আর ওর পায়ের উপর নাচছি। নাচতে গিয়ে আমি পা পিছলে সোজা আবিরের উপর পড়লাম। পরেই আমি আবিরের শার্ট চেপে ধরে আছি। আবির তো আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। আমি তো তোমাকে পা টিপে দিতে বলেছি, আদর করতে নয়। এখন যদি একটু আদর করতে বলি, তাহলে যে কি করবে গড নোজ। আবিরের কথার মানেটা বুঝতে আমার বাকি রইল না, তাই তাড়াতাড়ি আবিরের উপর থেকে উঠে লজ্জায় মাথা নিচু করে আছি। আবির তার মাথাটা আমার কোলে রেখে আমাকে মাথা টিপে দিতে বলল। আমিও টিপে দিতে লাগলাম। তিনি তার মাথাটা আমার কোমরে গুজে শক্ত করে জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে নিলেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন। 2 ঘন্টা ধরে আবিরের মাথা টিপে দিচ্ছি। হাতে প্রচুর ব্যথা করছে, বসে থাকার কারণে কোমরেও ব্যথা করছে। তার উপর আরো একজন ঘুমিয়ে আছে। আবিরকে ঘুমানো অবস্থা সত্যি বাচ্চাদের মতো লাগছে। আচ্ছা, সব ছেলেদেরই কি ঘুমালে এত মোহনীয় লাগে, নাকি শুধু আবিরকেই লাগে? বাচ্চা দেখতেই সব সময় ওদের কপালে ঠোঁট ছুঁয়ে দিতে ইচ্ছে করে, আর আজ আবিরকে পুরো বাচ্চাদের মতো লাগছে। ঠিক আগের মতোই আমার ইচ্ছে করছে আবিরের কপালে ঠোঁট ছুঁয়ে দিতে।
অবশেষে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখতে না পেরে ঠোঁট ছুঁয়ে দিলাম আবিরের কপালে। সাথে সাথে চুলগুলো ছুটে আবিরের মুখের ওপর পড়লো। আবির একটু নড়ে চড়ে উঠে চোখ খুলে বলল, আমাকে আদর করতে ইচ্ছে করছে, তুমি জেগে থাকলেই করতে পারতে। ঘুমানো অবস্থায় সুযোগ নেওয়ার কি দরকার? আমি আর কিছু বলবো তার আগে খাবারের জন্য নিচে ডাক পড়লো। আবির উঠে নিচে চলে যায়। আবির যাওয়ার কিছুক্ষণ পর আমিও যাই টেবিলে। সবাই যার যার নিজের মতো করে খাচ্ছে, কিন্তু আমার আর খাওয়া হচ্ছে না, কারণ আমার পাশের চেয়ারটাতেই আবির বসেছে আর আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তবুও খাওয়ার চেষ্টা করছি। এর মধ্যে পাপার ভাইয়া অফিস থেকে ফ্রেশ হয়ে খেতে এসেছে। আরে আবির যে, কখন এলে? দেখতে পেলাম না যে। আর অনেক আগে এসেছি। দেখলাম না তো, কোথায় ছিলে? দেখাও তো করলে না। কি যে বলো না শালাবাবু, পাশে থাকলে নামের বউ লাগে, পাশে থাকলে নামের বউ লাগে না আর কেউ। বউয়ের সাথে রোম্যান্স রাখি কি আর তোমার সাথে নিরামিষ বসে থাকতে ভালো লাগে? আবিরের কথায় আমি তার দিকে তাকিয়ে আছি। আমি তার পাশে বসে কথাটা শুধু আমার কানেই এসেছে। কি যে বলো না তুমি, ও তো সেই কখন এসেছে, কোথায় যে ছিল ও নিজেই তা জানে না। আন্টি, আমি তো মিষ্টির ঘরে ছিলাম। কি হানি, তুই যে বললি আবির তোর রুমে নেই, তাহলে ও তোর রুমে কি করেছিল? আন্টি, আমার মনে হয় আপনি যখন জানতে চেয়েছিলেন, তারপর হয়তো আমি রুমে দিয়েছিলাম, আর এতক্ষণ আমি ওকে নোটগুলো বুঝিয়ে দিয়েছিলাম। এতক্ষণে আমি হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু আমি কিছুতেই আবিরের নোটস দিব না। যদি একা বলি তাহলে জানো আবার কি বলে। তাই সকলের সামনে বলছিলাম কি, আপনার এই নোটসগুলো আমি কিছু বুঝতে পারছি না, তার চেয়ে বরং আপনি এগুলো নিয়ে যান। আঙ্কেল, আমি যদি আর কিছুক্ষণ আপনার বাড়িতে থাকি তাহলে কোনো সমস্যা হবে। আসলে আপনার মেয়ে তো এক্সাম ভালো না হলে বিয়েতে মুখটা বাংলার 5-এর মতো করে রাখবে, তাই আমি যদি ওকে নোটসগুলো বুঝিয়ে দিয়ে যেতাম। এটা তুমি কি বললে? এটা তোমারও বাড়ি, যতক্ষণ ইচ্ছা তুমি এখানে থাকবে, আর যখন ইচ্ছা তখন আসবে, বুঝলে? তাছাড়া আমাদের কোনো সমস্যা নেই, তুমি বরং ওকে বুঝিয়ে যাও। পাপার কথার তালে তাল মিলিয়ে গেল সবাই। বিপদ একটু সরাতে পুরো আমার ঘাড়ে চেপে বসলো। এখন কি না এই আপদটাকে আমার সহ্য করতে হবে। ও গড, হেল্প করো। এখন রাত 10টা বাজে। আবির আমার রুমে চলে গেছে কিছুক্ষণ আগে। লাঞ্চ করে আসার পর থেকে আমার সাথে ফেভিকলের মতো লেগেছিল। পড়তে বসেও শান্তি পাইনি। আমার দুপাশে ফাঁকে তার দুপা চেপে ধরে স্লাইড করেছে। এটা নাকি আমার শাস্তি। আমি তখন ওর দেওয়া নোটসগুলো ফিরিয়ে দিতে চেয়েছিলাম, তাই যদি কিছু বলতাম তাহলেই চোখ দিয়ে অগ্নি দৃষ্টি দিত। তাই মন দিয়ে পড়ার চেষ্টা করেছি, কিন্তু আমার সামনে কেউ থাকলে আমার পড়া হয় না। তবুও মামাম ডিনার রুমে পাঠিয়ে দিয়েছিল, তাই আর নিচে গিয়ে খেতে হয়নি। রুমে খেয়েই পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যে 2:50 বেজে গেছে খেয়ালই করিনি, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না খেয়ে বেরিয়ে গেলাম এক্সামের উদ্দেশ্যে। কিন্তু মামাকে কিছু না খেয়ে যেতেই দেয় না, আমাকে টেনে এনে টেবিলে বসিয়ে দেয়। টেবিলে বসে চোখ পড়তেই আবিরকে দেখতে পেলাম। তাহলে কি কালকে রাতে বাড়ি ফেরেনি? এই যে, আপনি কি কালকে বাড়ি যাননি নাকি? এই যে বন্ধুরা, তুমি বেব, কেউ কি বউয়ের এত আদর ভালোবাসা যত্ন রেখে একা থাকতে পারে? তার উপরে শ্বশুর শাশুড়ির এত আদর আপ্যায়ন রেখে নিজের বাড়িতে থাকতে পারে? তাই তো গেলাম না। ইচ্ছে তো করছে ওর চুলগুলো টেনে ছেড়ে দিই, কিন্তু এখন তো তা পারছি না। আমি খাওয়ার মনোযোগ দিলাম। 2টো পরোটা তাড়াতাড়ি শেষ করে ভাইয়াকে ডাক দিলাম, কিন্তু ভাইয়া এলো না। তার নাকি অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে, তাই সে অফিসে চলে গেছে। আর আবির নাকি এখান থেকে সোজা ভার্সিটিতেই যাবে, তাই আবিরকে আমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। না হলে আবির আরও আগেই চলে যেত। শুধু আমাকে নিয়ে যেতেই বলেনি, এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত আমার সাথে থাকতে বলেছে। আর এক্সাম শুরু হলে একেবারে ক্লাসে পৌঁছে দিয়ে যেতে বলেছে। ধ্যাৎ, ভালো লাগে না। গাড়িতে আমি শুধু বইয়ের পাতায় মুখ গুজে পড়েছি। আবিরের সাথে তেমন কথা হয়নি আমার। হয়তো আবির ইচ্ছে করেই কথা বলেনি, ওর কথা বলা আমার পড়ায় ডিস্টার্ব হতে পারে, তাই সবশেষে পৌঁছে গেলাম ভার্সিটিতে। তবুও মুক্তি নেই আমার। অনেকবার বলেছে এখান থেকে যেতে, কিন্তু কিছুতেই যাবে না সে। তার একটাই কথা, হিয়ান ভাই আমাকে তোমার পাশে থাকতে বলেছে তোমার এক্সাম শুরুর আগ পর্যন্ত। কি আর করার, সে বসে আছে আর আমি পড়ছি। সবকিছু বিরক্তিকর লাগছে। আমি একবার রিভাইজ দিচ্ছি আর বারবার আর চোখে আবিরের দিকে তাকে দেখছি। সে পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে আছে। করার ফাঁকে ফাঁকে আবিরকে দেখা, সত্যি সময়টা ভালো ছিল আমার, কিন্তু ভালো কিছুই বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই সময়টাও চলে গেল। আমার প্রিপারেশন ভালো ছিল কি রিভাইজটা ভালো ছিল না, তাই খুব টেনশন হচ্ছে। আমি আবিরের এক হাত ধরে ওর চোখে চোখ রেখে করুণ সুরে বললাম, আমার না খুব ভয় করছে। আমার এক্সামটা ভালো হবে তো? যদি আমি সব দিতে না পারি তখন কি হবে? কেন, তুমি দিতে পারবে না? অবশ্যই পারবে। নিজের উপর বিশ্বাস রাখো। আর হ্যাঁ, যখন মনে হবে তুমি পারো বাট তোমার মনে পড়ছে না কিংবা ভুলে গেছো,
তখন চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করবে, তাহলে মনে পড়বে। সত্যি এখন একটু ভয় কম লাগছে, তাই হাঁটা দিলাম হলরুমের দিকে। আমি বেঞ্চে বসে ওকে ইশারায় বাই বলার আগ মুহূর্ত পর্যন্ত ও আমার সাথেই ছিল। আমিও মন দিয়ে এক্সাম দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে একটু ভয় করলেও পরে করেনি। মাঝে মাঝে একটু ভুলে গিয়েছিলাম, কিন্তু আবিরের কথাগুলো অনুসরণ করে ঠিক মনে পড়ে গিয়েছে আবার। বাড়িতে ফিরে শাওয়ার নিয়ে লাঞ্চ করে নিলাম। কালকে অনেক রাত জেগে পড়ার কারণে ঘুমে চোখ দুটো খোলা রাখতে পারলাম না, তাই বেডে নিজের শরীর হেলিয়ে দিতেই ঘুমানোর চেষ্টা করলাম আমি। কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা ছাড়িয়ে 7টা বেজে গেছে। টানা 5 ঘন্টা ঘুমিয়েছি। চেহারাটা একটু ফোলা ফোলা লাগছে। এক কাপ কফি নিয়ে বেলকনিতে এসে দোলনাটায় বসি। রাতের আকাশ দেখছি আর কাপে চুমুক দিচ্ছে। তবুও কিছু ভালো লাগছে না, তাই ফোনটা নিলাম। অন করতেই 33টা মিসড কল দেখতে পেলাম। চেক করে দেখলাম আমার ফ্রেন্ডরা দিয়েছে। ঘুমানোর আগে ফোনটা সাইলেন্ট মোডে রেখেছিলাম। আমিও একটা কল ব্যাক করার জন্য ডায়াল করব, তার আগে উপর থেকে একটা ফোন আসলো। তাকিয়ে দেখি তাসফি। আমিও রিসিভ করে নিলাম। কোথায় তুই? কতবার ফোন করেছি জানিস? রিসিভ করলি না কেন? আমি ঘুমিয়েছিলাম তাই। কেন ফোন করেছিস সেটা বল। আমরা সবাই ক্লাবে আছি, তুই চলে আয়। এক্সাম শুরু হওয়ার আগের দিন এসেছিলাম, 4 দিন হয়ে গেল, তাই এসেছি, তুইও আয়। না রে, আমি যাব না, ভালো লাগছে না। একবার আয়, কালকে তো এক্সাম নেই, এলে মনটা ভালো হয়ে যাবে, দেখিস, তাড়াতাড়ি আয়। আসছি, বাই বলেই ফোনটা রেখে দিলাম। হয়তো ও তো মানুষের ভিড়ে সত্যি মনটা ভালো হয়ে যাবে। এখন আর মিষ্টি প্রেমিকেরও কোনো খবর নেই। আমার এক্সামের শেষ হওয়ার আগে সে আমার সাথে একদম কথা বলবে না। আর কিছু না ভেবে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে আসি, এসে দেখি এটা কে বসে আছে। সে আমাকে কিছুতেই যেতে দেবে না, কিন্তু কে শোনে কার কথা। আমি তো যাবই। তাই আপিকে অনেক কষ্ট করে ম্যানেজ করে স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম। ক্লাবে এসে অনেক মজা হলো। অনেক দিন পর এসেছি, তাই সত্যি মনটা ভালো হয়ে গেছে। দেখতে দেখতে রাত 1টা বেজে গেছে। এখন যদি বাড়ি না ফিরি তাহলে কি হবে কে জানে। তাই বাড়িতে ফিরে এলাম। কিছু দূর আসতে স্কুটিটা থেমে গেল, কিছুতেই চলছে না। নেমে চোখ করে দেখতে পেলাম কোনো সমস্যা নেই। তাহলে কি হলো? নিচের দিকে তাকিয়ে দেখি টায়ার পাংচার। এই মাঝ রাস্তায় এখন কি করব কিছু বুঝতে পারছি না। জোরে একটা লাথি দিলাম টায়ারে। কোনো উপায় না পেয়ে স্কুটিটা এক হাত দিয়ে ধরে আরেক হাতে চাবি আঙুলের ফাঁকি দিয়ে ঘোরাচ্ছি আর শীষ বাজাতে বাজাতে হাঁটছি। চাঁদের আলোর সাথে যোগ হয়েছে ল্যাম্পপোস্টের আলো। অনেক ভালো লাগছে। আমি মাঝে মাঝে এমন হাঁটি রাতের বেলায়। কিছু দূর হাঁটেই কিছু ছেলেদের দেখতে পেলাম। কিছু তো আমার কোনো ভয় করছে না, কারণ ছেলেগুলো নিজেদের মধ্যে নিজেরা কথা বলছে। তাছাড়া এই এলাকায় সবাই আমাকে কম বেশি চেনে। এর মধ্যে হঠাৎ একটা ছেলে বলে উঠলো, দোষ দেখ তো মেয়েটাকে, চাঁদের আলোয় মেয়েটা কত মায়াবী লাগছে, চোখগুলো বাতাসে উড়ছে, পুরো ফেসটা দেখা যাচ্ছে না। দেখ কিভাবে হাতে চাবিটা ঘোরাচ্ছে, কি সুন্দর শেষ বাজাচ্ছে। আমি তো জাস্ট পাগল হয়ে যাব। পাগল, এর সাথে একটু আমার প্রেমটা করিয়ে দে না প্লিজ। দেখ এখন বিরক্ত করিস না। দেখতিস তো একটা বিএফের চিন্তায় কেমন পাগলামি করতে। তোরে চ্যাটিং করিয়ে দেই, তারপর দুজনে একসাথে পাগলামি করবে আর বাকিদের পাগল বানাবে। দিবি না তাই তো? ওকে, লাগবে না, আমি নিজেই পারবো। বলে একটা ছেলে আবার সামনে এসে বলল, চাঁদের মতো স্নিগ্ধ তুমি, পাখির মতো আওয়াজ, যে দেখবে সেই বলবে ভালোবাসতে চাই তোমাকে। আজ আমি ভালোবাসতে চাই। ছেলেটার কথা শুনে ছেলেটার দিকে তাকিয়ে বললাম, শুধু আজকেই ভালোবাসতে চান আর কোনোদিন না? ছেলেটা আমার কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমি পেছনে ছেলেদের উদ্দেশ্য করে বললাম, বলছিলাম কি ভাইয়ারা, একে একটু বাংলাদেশের মিউজিয়ামে সংরক্ষিত করে আসবেন। এত ভালো কবিতা বলে, একে দিয়ে দেশের আর কোনো উপকার হোক বা না হোক, ডলার তো ইনকাম হবেই। আরে মধুর মাঝে তুমি এখানে, আর আবির তোমাকে এই এলাকা খুঁজে ফেলেছে। নিজেও বাড়িতে যাচ্ছে না আর আমাদেরও যেতে দিচ্ছে না। এতক্ষণে খেয়াল করলাম এখানে আবির আর তার কিছু ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। এখানে তরু নেই। আর আমার সামনে যে ছেলেটা এতক্ষণ কবিতা বললো, সে আর কেউ না, মেঘ। আগের কথাটি ঠিক আমি বুঝতে পারলাম না, তাই বললাম, আমাকে খুঁজছেন মানে? আর আমার সাথে আপনাদের বাড়িতে যাওয়ার সম্পর্ক কি? সেটা তোমাকে ভাবতে হবে না। কোথায় গিয়েছিলে তুমি? ক্লাবে। আমাদের সামনে যে এত পড়া দেখাও, সেগুলো সব ঢং, তাই না? আসলে আমার বাড়িতে ভালো লাগছিল না, তার উপর মনটাও ভালো ছিল না, তাই আমাকেও বাইকে উঠতে বলে নিজে বাইকে উঠে পড়লেন। কিন্তু আমি স্কুটিটা রেখে যাব কিভাবে? দাও, আমার মাথায় উঠিয়ে দাও, আমি নিয়ে যাই। আজব। তারপর আবির বাইক চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর বাইকে এসে থামলো আমার বাড়ির সামনে। তাই নেমে তাড়াতাড়ি পাঁচিল টপকে ওঠার চেষ্টা করছি। এর মধ্যে আবির বলে উঠলো, এই মেঘ, করছোটা কি? নামো ওখান থেকে। যদি ওখান থেকে পড়ে যাও তাহলে নির্ঘাত হাত পা ভাঙবে।
কেউ দেখলে ভাববে চুরি করতে গিয়ে এই বাড়িতে ঢুকেছ। যদি কেউ চোর ভাবে তো ভাবুক, কিন্তু কিচ্ছু করার নেই। মাম্মাম যদি একবার জানতে পারে যে বাড়ির বাইরে ছিলাম এত রাত অবধি, তাহলে আর আজ কারো ঘুম হবে না, পুরো বাড়ি মাথায় তুলবে। তাহলে রুমে ঢুকবে কিভাবে? তোমার রুম তো মেবি দোতলায়। এখান থেকে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকে সেখান থেকে সুপারি গাছ বেয়ে বেলকনিতে দিয়ে রুমে যাব। বেলকনি দরজাটা খুলে রেখেছি, আর আমি পারবো, অভ্যাস আছে আমার। বলে আবির আমাকে তার দিকে ঘুরিয়ে কপালে তার ঠোঁট ছুঁয়ে দুটো ছুঁয়ে দিল। তারপর আমার গালে হাত দিয়ে একটা শীতল স্মাইল দিয়ে বাই গুড নাইট বলে আমার কোমর জড়িয়ে একটু উঁচু করে তুললো। আমিও হাত বাড়িয়ে পাঁচিলটা ধরে তার উপর দাঁড়িয়ে হাতের ইশারায় চলে যেতে বলে সোজা নেমে সুপারি গাছ বেয়ে উঠে বেলকনি দিয়ে নিজের রুমে চলে গেলাম। রাত অনেক হওয়ার কারণে ফ্রেশ হয়ে একটা শর্ট 3/4 জিন্স আর টি শার্ট পরে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা উধাও হয়ে গেছে। পুরো রুমে রোদের ছড়াছড়ি। বাইরে তাকিয়ে দেখলাম সূর্য মামা মাথার উপরে উঠে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:47। পেটের ভেতরে যেন ইঁদুর গুলুন আছে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করে নিলাম। ব্রেকফাস্ট করে নিজের রুমের দিকে যেতে চোখ পড়লো ড্রয়িং রুমে রাখা টিভিটার দিকে। সেখানে সিংচান দেখাচ্ছিল। অনেক দিন হচ্ছে সিংচান দেখি না, কিন্তু আমাদের বাড়িতে তো কোনো কার্টুন দেখে না কেউ, তাহলে এই চ্যানেলটায় আসলো কিভাবে? এখন আর সেই চিন্তা করতে ইচ্ছে করছে না, তাই সোফায় বসে সিংচান দেখতে শুরু করলাম। আমার আবার এভাবে ফাঁকা টিভি দেখতে ভালো লাগে না। ফ্লোরে শুয়ে সোফায় পা রেখে পপকর্নের জুস খেতে খেতে দেখতে ভালো লাগে। তবে খাই কম আর ফেলে বেশি, এতে মাম্মা অনেক রাগারাগি করে। কিন্তু কিছুই করার নেই। আর আমাদের বাড়িতে একটাই এলইডি টিভি, সেটা ড্রয়িং রুমে সেট করা। পাপা চায় না কারো রুমে একান্ত টিভি থাক। নিজের ইচ্ছেটাকে আর দমিয়ে রাখতে পারলাম না, তাই নিজেই পপকর্ন আর জুস বানিয়ে খেয়ে নিলাম। আর ইচ্ছে মতো খেতে লাগলাম আর দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই জুসের পপকর্ন দিয়ে আমি মাখামাখি। সাথে তো রুম আছেই, কিন্তু তাতে তো আমার কোনো কিছু যায় আসে না। হঠাৎ কেউ এসে টিভিটা অফ করে দেয়। দুটো পপকর্ন মুখে দিয়ে তাকিয়ে দেখি আবির আর তার পুরো পরিবার। কিন্তু এই অবেলায় তারা কি করছে বুঝতেই পারছি না। হঠাৎ নিজের কথা মাথায় আসতে উঠে দাঁড়িয়ে জামাকাপড় ছাড়তে শুরু করলাম। কালকে রাতের ড্রেসই এখনো পরা, সাথে আবার জুস দিয়ে কাক ভেজা, আর চুলের ফাঁকে ফাঁকে পপকর্ন ঢুকে আছে। নিজেকে একদম জোকার মনে হচ্ছে। কি করব কি বলবো কিছু বুঝতে পারছি না। এই মেয়ে, এসব কি পড়ছো? আর এমন সং সেজেছো কেন? আর কি করেছো এই রুমের অবস্থা? আবার টিভিতে কার্টুন দেখছে? এত বড় ঢিঙি মেয়ে এসব দেখছে? ড্রয়িং রুমের কোথা থেকে যেন কথার আওয়াজ পেয়ে মাম্মাম, পাপা, আপি আর ভাইয়া হাজির হয়। সেখান থেকে আমাকে এই অবস্থা দেখে মাম্মাম আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলার আগেই আমি নিজের রুমে চলে আসি শাওয়ার নেওয়ার জন্য। বিকেলে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ আমার রুম থেকে ফোনের আওয়াজ পেয়ে রুমের দিকে পা বাড়লাম। ফোনের যার নামটা জল জল করছে, তাই রিসিভ করে নিলাম। হ্যালো মিষ্টি জান, কেমন আছিস? আমার সাথে কথা বলবি না প্লিজ? রাগ করে থাকিস না, আমি একটু বিজি ছিলাম তাই তোকে ফোন করতে পারিনি। আমি তোমার কি হয়েছে তুমি আমাকে ফোন করবে? লাগবে না তোমার ফোন করা। কেউ আমায় ভালোবাসে না, সবাই পচা। কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি তোকে অনেক ভালোবাসি। তুই বাসিস না? বাসলে তো। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি জান। আর কিছু বলার আগে আবির আমার হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। সাথে সাথে ফোনটা কয়েক টুকরো হয়ে গেল। আমি তাড়াতাড়ি ফোনটার কাছে গিয়ে একটার সাথে একটা লাগানোর চেষ্টা করলাম, কিন্তু লাগলো না আর খুললোও না। এই যে মিস্টার, আপনি আমার ফোনটা কেন ভেঙে ফেলেছেন? জানেন এটার কত দাম ছিল? আমি এইচএসসি পরীক্ষার পরে জান এটা আমাকে দিয়েছিল, আর আপনি সেটা ভেঙে ফেললেন। আপনি সাহস কি করে আমার জিনিসে টাচ করেন? শুধু তোমার জিনিস কেন, তোমাকে ছুতে আমার সাহসের দরকার হয় না, বুঝলে? আবির, তুই কি ভালো হবি না? তোকে আমি হানির কাছে পাঠালাম কেন? আর তুই করছিসটা কি? নিবি ভাইয়ের কথা শুনে আবির সাথে সাথে আমাকে ছেড়ে দেয়। তাকিয়ে দেখি সাথে আপিও আছে। মানে আবির কিছু বলেনি তাই না? নো প্রবলেম, আমি বলছি। আমি আর তোমার আপি একটু ঘুরতে যাব। তোমাকে বাড়ির সবাইকে একটু ম্যানেজ করতে হবে, তোমাকেও যেতে হবে, নাহলে ব্যাপারটা একটু কেমন দেখায় না। সাথে আবিরকেও নেবো। সরি, আমি পারবো না। আপনি বরং আবিরকেই বলুন ম্যানেজ করতে। দেখানি, তুই যদি সবাইকে ম্যানেজ না করিস তাহলে কিন্তু আমি সবাইকে জানিয়ে দেবো যে কালকে রাতে তুই লুকিয়ে ক্লাবে গিয়েছিলি। এই যে তোর দেবরকে আমার ফোনটা ভেঙে ফেললো। আবির, তোর ফোন কেন ভেঙেছিস? আমি তোমাকে একটা নতুন ফোন কিনে দেবো, কেমন? এবার চলো। মামুন যদি ক্লাবের কথাটা জানতে পারে তাহলে বাড়িতে তুল কালাম কাণ্ড করে ছাড়বে, তাই রাজি হয়ে গেলাম। ফোনের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে ড্রয়ারে রেখে দিয়ে পাপা মামামকে রাজি করাতে চললাম। গত সপ্তাহে আমার চেক আপ করানো হয়নি, তার অজুহাত দিয়ে পাপা মামামকে রাজি করিয়েছি। আবির তার বাবা মাকে কি বলে ম্যানেজ করেছে সেটা আবিরই ভালো জানে।
আজকে শুক্রবার হওয়ার সাপ্তাহিক ছুটির দিন, তাই ভাইয়াও অফিসে যায়নি। অনেকবার বলেছে আমাদের সাথে যেতে, কিন্তু কিছুতেই যাবে না। জিএফ এর সাথে দেখা করতে যাবে। এই জিএফটাকে সেটাই তো জানি না, তবে বলেছে আমার কাছে কেউ। আজকে কোনো বাইক বা জিপ কোনোটাই নেওয়া হলো না, দুটো রিক্সা ভাড়া করা হলো। আপনি আর নিবিড় ভাইয়া এক রিক্সায়, আর আমি আর ওই পেঁচাটা অন্য একটা রিক্সায়। পুরোটা রাস্তায় আবির আমার গা ঘেঁষে বসে আমার হাত শক্ত করে ধরে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি একবারও তাকাইনি। কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছলাম একটা ছোট একতলা বাড়ির সামনে। বাড়িটা সুন্দর করে সাজানো, হয়তো ভাড়া করেছে, কিন্তু সেখানে প্লেটলেটে কোনো নাম লেখা নেই, সেখানে রং রাখা। আমরা একটু এগিয়ে যেতে নিবিড় ভাইয়া আপির হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে বললেন, এটা আমাদের ছোট ভালোবাসার বাড়ি। এখানে আমরা বিয়ের পর একসাথে থাকবো। এখন বলো, এখানে কি নাম দেওয়া আছে? নিবিড়ের হিয়া? আবার ভাবা নিয়ে তুমি কি কিছু ভেবেছো? আপনি তো অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। সে এত বড় সারপ্রাইজ তো আশাই করেনি। তারা একসাথে যখন নামটা লিখতে যাবে তখনই আমি তাদের থামিয়ে দিলাম। বলছিলাম কি ভাইয়া, নিবিড়ের হিয়া, এর চেয়ে বেশি যদি হিয়াতে নিবিড় দিতেন তাহলে মনে হয় একটু বেশি রোমান্টিক লাগতো না? হিয়াতে নিবিড় লেখা হলো কথাটা। আপি আর নিবিড় ভাইয়া ভেতরে চলে গেল। আমিও ওদের পেছনে পেছনে যেতে নিতেই আবির আমার হাত ধরে বাগানে নিয়ে এলো। এই, এটা কি হলো? আমি ভেতরে যাব না? না, কারণ আজকে ভাই ভাবিকে আবার প্রপোজ করবে, আর সেখানে অন্য কেউ থাকলে ভালো দেখায় না, তাই তুমি যাবে না। দূর থেকে একটা দোলনা দেখতে পেলাম। আমি গিয়ে দোলনাটার উপরে বসলাম। হঠাৎ আবির এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। তারপর আবির আমার পা তার হাঁটুর উপর রেখে পকেট থেকে একটা নূপুর বের করে পরিয়ে দিয়ে বলতে লাগলো, তুমি কি ভেবেছ তোমার মতো একটা চিপ ক্লাস মেয়েকে আমি ভালোবাসি? নো ওয়ে, তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে ভালোবাসা যায় না। আর আমি তোমাকে এটা পরিয়ে দিয়ে দেখলাম আমার ভালোবাসার মানুষটি পড়লে তাকে কেমন লাগবে। আবিরের করা বিহেভগুলো, যত্নগুলো দেখে একসময় আমার সত্যি মনে হয়েছিল সে হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু না, সে আমায় ভালোবাসে না। চোখের কোণে পানি টল টল করছে, কিন্তু কিছু বলছিলাম না। তখনই আবির এসে আমার পাশে বসলো, আমার কাঁধে হাত রাখলো। কেউ কাঁধে হাত রাখতেই কল্পনার জগৎ থেকে ফিরে আসি, উঠে দাঁড়িয়ে যাই। একবার আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে বললাম, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে ভালোবাসার মানুষের জিনিসটা অন্য কাউকে দিবেন কেন আপনি? বলে পা থেকে নুপুরটা খুলতে নেই, সাথে সাথেই আবির আমার হাতটা ধরে ফেলে। তুমি কি ভাবছো এটা এখন আমি আমার প্রিয় মানুষটিকে পরিয়ে দেব? কখনোই না। আমি তাকে সেকেন্ড হ্যান্ড কিছু দিতে চাই না। ভাই ভাবির জন্য এত কিছু করেছে, আর আমি তার জন্য এটুকু করতে পারবো না? বলছিলাম কি, এই যে বাড়ি গিফট করা, এটা কি আপনার আইডিয়া? তার মানে নিবিড় ভাইয়া তো অলওয়েজ বিজি থাকে, তার দ্বারা তো এত কিছু করা সম্ভব না। হ্যাঁ, এসব আমি করেছি। কেমন হয়েছে বলো? ভালো। শুধু ভালো, আর কিছু না? ভালোবাসা মানে কেড়ে নেওয়া না, ভালোবাসা মানে প্রয়োজন না, সারা জীবন পাশে থাকা। এই যে দেখুন, আপনি আপনার ভাইকে এই আইডিয়াটা দিয়েছিলেন, যেটা আমার আপে খুশি হয়েছে, কিন্তু সেটা আপনার বাবা মা খুশি হবে না। সত্যিকারের ভালোবাসা দামি বাড়ি কিংবা গাড়ির দরকার হয় না, একটা ছোট্ট কুঁড়ে ঘর আর একটা সাইকেলই যথেষ্ট। কথাগুলো বলে আবিরের দিকে তাকাতেই দেখতে পেলাম সেও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আবির আমার হাত ধরে টেনে তার কোলে বসিয়ে দিল। আমি ভয়ে তাড়াতাড়ি তার শার্ট আঁকড়ে ধরলাম। আমরা একে অপরকে দেখতে ব্যস্ত হয়ে গেলাম। আমাদের এই ব্যস্ততার অবসান ঘটালো নিবিড় ভাইয়ার ফোন। হঠাৎ ফোন আসতেই আমি আবিরের থেকে উঠে যেতে নিলাম, কিন্তু সে আমায় ছাড়লো না, বরং আমার কোমর আঁকড়ে ধরে ফোনটা রিসিভ করে নিলেন। নিবিড় ভাই আমাদের ভেতরে যেতে বললেন। আমরাও একে একে ভেতরে গেলাম। সত্যি ভেতরে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু কেমন সাজানো হয়েছিল সেটা বলতে পারবো না, কারণ এখন সব সাজ নষ্ট হয়ে গেছে। যেমন বেলুনগুলো ফুটানো অবস্থায়, ফুলের পাপড়িগুলো মাটিতে ছড়িয়ে ছিটে আছে। নিবিড় ভাইয়া নিজ হাতে আপির জন্য নুডলস বানিয়েছে, সেটা আমরা সবাই একসাথে টেস্ট করছি। খুব ভালো হয়েছে। আপি আর নিবিড় ভাইয়া একে অপরকে খাইয়ে দিচ্ছে, আবির আর আমি নিজে নিজে খাচ্ছি। এর মাঝখানে হঠাৎ আবির বলে উঠলো, এভাবে বারবার আমার দিকে তাকাচ্ছ কেন? খাইয়ে দিতে হবে নাকি? দিলে বলতে পারো, আমি তো তোমার বিয়াই হই, এইটুকু বেআইনের জন্য করতেই পারি। আমি মুখটা ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে খাওয়ার মনোযোগ দিলাম। হঠাৎ আবির আমার প্লেটটা দিয়ে নুডলস তুলে আমার মুখে তুলে দিল। আমি সাথে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। পরে আবার বলতে পারো আমি তোমার মন বুঝিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরে এলাম। ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। আবির আর নিবিড় ভাইয়া আমাদের বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এসে দাঁড়িয়েছে দেখি নেহাল আঙ্কেল আর নীলিমাটি বাড়ি চলে গেছে। আমিও ফ্রেশ হয়ে পড়তে বসলাম। বেশি রাত করে ঘুমানোর কারণে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তার উপর আবার আজকে এক্সামও আছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না খেয়েই আমি ভাইয়ার সাথে বেরিয়ে এলাম। ক্যান্টিনে বসে বসে আমি পড়ছি আর ভাইয়া আমায় খাইয়ে দিচ্ছে। আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু ভাইয়া তো না খাইয়ে আমাকে কিছুতেই ছাড়বে না, তাই বাধ্য হয়েই খেতে হচ্ছে।
তখনই আবিরের আগমন। কেমন আছো রিয়ান? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। বলেছিলাম কি হিয়ান, এই যে তুমি প্রতিদিন মিষ্টিকে দিয়ে যাও, কিন্তু কেন? আসলে একদিন ও পড়া নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে এদিকে বেল দিয়ে এক্সাম শেষ হয়েছে আর সে এখনও পড়ছেই। তারপর বাড়িতে গিয়ে সে কি কান্না। তখন থেকে 6 মাস ভালোভাবেই পড়েছে, খাওয়া দাওয়া করছে। তখনও ইভেন শাওয়ার নিতে গেছে, বই নিতে গেছে। তাই পাপার কড়া নির্দেশ, আমাকে সবসময় ওর এক্সামের সময় আসতে হবে আর ওকে ক্লাস পর্যন্ত দিয়ে আসতে হবে। থামবি তুই? তোদের জন্য কি আমি একটু শান্তিতে পড়তো? আর কিছু বলার আগে বেল বেজে গেল। তাই এক্সাম দেওয়ার উদ্দেশ্যে হলরুমের দিকে পা বাড়লাম। আমি আসতেই ভাইয়া আর আবার সেখান থেকে চলে গেছে। 3 দিন হয়েছে আমার এক্সাম শেষ হয়েছে। এই 3 দিনে আবিরের সাথে টুকটাক কিছু নিয়ে আমার সাথে বেজেই থাকতো। আজকে আবির বিয়ে শপিং করতে যেতে হবে, তাই সবাই রেডি হচ্ছে। তাসফিয়ার ঋতুও এসেছে, ওরা আমায় সাজাচ্ছে। জানি না কেন একটু আগে মাম্মা একটা শাড়ি দিয়ে গেছে আর সেটা আমাকে পরতে বলেছে। আয়নাতে একবার নিজেকে দেখতে চমকে উঠলাম। আমাকে দেখতে একদম মহিলা মহিলা লাগছে। হঠাৎ মাম্মাম কেনই বা আমায় এইভাবে সাজতে বলেছে সেটাই বুঝতে পারছি না। আমি একা কেন পরবো, তাই তাসফিয়া আর ঋতুকেও পরাবো। আমি তাসফিয়া আর ঋতুকে শুধু এই বাড়িতেই আনিনি, তারও একটা কারণ আছে, সেটা পরে বলবো। তাড়াতাড়ি রেডি হয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম। সেখানে সবাই একসাথে বসে আছে। আমি যেতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে, যাতে আমার অস্বস্তি বোধ হচ্ছে। এর মধ্যে আবির বলে উঠলো, এই মেয়ে শোনো, আমরা ওখানে তোমাকে বিয়ে দিতে যাচ্ছি না। তোমার এই ড্রেস আপ দেখে মনে হচ্ছে শপিং না, তোমার বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। মামাম দেখেছো আবির ভাইয়া কি বলছে? আমি এই ড্রেস কিছুতেই পরবো না, আমি বরং তুলে রেখে আসছি। এই, একদম যাবি না, তোকে অনেক সুন্দর লাগছে। আর শোনো, তোমাদের বলছি, হানির পাপা হানির বিয়ে ঠিক করেছে আর আজকে ছেলে নিজে ওকে দেখতে আসছে। মামামের কথা যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। মামাম, তোমার মাথা ঠিক আছে? এখন আমার পড়াশোনা কমপ্লিট হয়নি, তাছাড়া আপি আর ভাইয়ার এখনো বিয়ে হয়নি। বিয়ের পরও লেখাপড়া করা যায়, বুঝলি? তাছাড়া তোর বোনের বিয়ে তো কিছুদিন পর হবেই, সেটা তোকে ভাবতে হবে না। তুই চল। যাবো তাই না? ওকে দেখো এই বিয়েটা হয় কি না। মনে মনে বলে আমি একটা ডেভিল স্মাইল দিলাম। অবশেষে চলে এলাম শপিং মলে। আসার সময় একটা গাড়িতে আমি আর তাসফি বসেছি পেছনের সিটে। আবির আর নিবিড় ভাইয়া বসেছিল সামনের সিটে। অন্য গাড়িতে পাপা, মামা, আর নিহাল আঙ্কেল আর নীলিমা আন্টি। অন্য আরেকটা গাড়িতে হিয়ান ভাইয়া আর ঋতু। আসলে আমার সন্দেহ হিয়ান ভাইয়া আর ঋতুর মধ্যে রিলেশন চলছে, তাই ওদের একটু আলাদা পাঠিয়েছি। আর ওদের গাড়িতে ক্যামেরা রেখেছে এটার জন্য, জানার জন্য যে আমার সন্দেহ ঠিক কিনা ভুল। সেই কখন থেকে অপেক্ষা করছি তাদের জন্য। আমাদের পৌঁছানোর প্রায় 15 মিনিট পর তারা এসেছে। আসতেই সবাই ভেতরের উদ্দেশ্যে হাঁটা দিলাম। এর মাঝখানে কেউ এসে আমার নাম ধরে ডাক দেয়। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে যাই। পেছনে তাকিয়ে একটা ছেলেকে দেখতে পাই। তার পরনে হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, কালো চোখে কালোর মাঝে নীল রঙের একটা সানগ্লাস, হাতে ব্র্যান্ডের ওয়াচ, পায়ে ব্ল্যাক রঙের একটা শু। গায়ের রং মাত্র অতিরিক্ত ফর্সা, মুখে করে মিষ্টি হাসি। দেখতে আবিরের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি, কারণ সে খুব মিষ্টি করে কথা বলে। মাম্মামকে দিয়ে পা ধরে সালাম করলো সে। মাম্মামও তাকে জড়িয়ে ধরলো। তারপর ছেলেটি আমাদের কাছে এসে বলল, আচ্ছা, আপনার মধ্যে হানিকে জানতে পারি? আমরা 3 জনই হানি। আসল হানি কে? আপনি খুঁজে নিন। ছেলেটা আমাদের দিকে ক্যাবলার মতো তাকিয়ে আছে। আমি, ঋতু, তাসফি একসাথে থাকার কারণে ছেলেটা আমাকে চিনতে পারছে না। হানি, তুই কি তাহসিনের সাথে মজা শুরু করে দিয়েছিস নাকি? ঋতু আর তাসফিকে উদ্দেশ্য করে। তাহসিন হানির সাথে দেখা করতে এসেছে, তোমরা আমাদের সাথে আসো। আর হানি, তুই তাহসিনের সাথে যা। এতক্ষণে বুঝলাম ছেলেটার নাম তাহসিন, কিন্তু মামার তো ফোন কিনতে হবে। তুই তাহসিনের সাথে যা, তাহসিন কিনে দিবে। তাহসিনকে উদ্দেশ্য করে, বাবা তুমি পারবে না? শিওর আন্টি, আপনি চান আমি কিনে দেবো। বলতেই মামাম ঋতু আর তাসফিকে নিয়ে চলে গেল, সাথে সবাইকে নিয়ে গেল। যাওয়ার আগে আবির একবার অগ্নি দৃষ্টি দিয়ে গেছে। জানি না আবার কি বলে, যে যাই বলুক আমার কি তাতে। তাই ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে মন দিলাম। তুমি দেখতে অনেক সুন্দর। আমি আসার পর থেকে চেষ্টার কাছে একটাই প্রার্থনা করছি, যাতে তুমি হারি হও। কেন? কারণ কোনো মেয়েকে রিজেক্ট করতে এসে তারা খাইছি। তারপর আমরা একসাথে ফোন কিনতে গেলাম। ফোনের বিলটা আমি পে করেছি। তাহসিন করতে চেয়েছিল, কিন্তু আমি অন্যের জিনিস নিতে আগ্রহী না,
ফোন কিনে তাহসিন আমাকে একটা জুয়েলারি দোকানে নিয়ে গেল। আমি যেতে চাইনি, জোর করে নিয়ে গেছে। সেখানে অনেকগুলো রিং বের করে আমাকে চুজ করতে বলল, কিন্তু আমি তার দেওয়া জিনিস নিতে চাইনি। কিন্তু সে তো দিবেই, তার একটাই কথা, প্রথমবার তোমার সাথে দেখা হয়েছে, খালি হাতে তো তোমার মুখ দেখি কি করে। শেষে তিনি নিজে একটা রিং পছন্দ করেন। বিলটা পে করে যেই না আমার হাতে রিংটা পরিয়ে দেবে, অমনি আবির এসে অন্য একটা রিং আমার হাতে পরিয়ে দিল। কি হলো কিছু বুঝতে পারলাম না। আমি আর তাহসিন একে অপরের দিকে তাকিয়ে আছি আর ঘটনাটা বোঝার চেষ্টা করছি। আমি কিংবা তাহসিন কিছু বলবো তার আগে আবির আমার হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে গাড়ির মধ্যে বসিয়ে দিল আর গাড়ি ড্রাইভ করতে মন দিল। আমি স্পষ্ট ওর রাগ দেখতে পাচ্ছি, কিন্তু রাগ করার কারণটা ধরতে পারছি না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামালেন একটা ছোট নির্জন ব্রিজের উপর। গাড়িটা থামিয়ে আবির গাড়ি থেকে নেমে সোজা ব্রিজের রেলিংয়ের উপর বসে বড় বড় শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছেন। অনেকক্ষণ ধরে আবিরকে আসতে না দেখে আমিও গাড়ি থেকে নেমে আবিরের পাশে বসে ওর কাঁধে হাত রাখতেই আবির আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। ঘটনাচক্রে আমি পুরো জমে গেছি। আমি আবিরের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। তাই চেষ্টা করে নিজে শক্তি আর অপচয় করতে চাইলাম না, তাই ছাড়ানোর চেষ্টা বন্ধ করলাম। একসময় আবির নিজেই আমায় ছেড়ে দিল। আমি অনেকবার জানতে চেয়েছি কি হয়েছে, কিন্তু কিছুই বলেনি। সন্ধ্যার সূর্যাস্ত পর্যন্ত আমাকে ওখানেই বসিয়ে রেখেছে। পরে বাড়ি পৌঁছে দিয়েছে, সাথে নিজেও বসেই ছিল। সারা রুমে জামা কাপড়ের ছড়াছড়ি, কালকে সবাই একসাথে গ্রামে যাবে, কিন্তু আমি যেতে পারবো না। পরশুদিন আমার রেজাল্ট দিবে, তাই রেজাল্ট নিয়ে একসাথে যাব। সব জামা কাপড় প্যাক করার জন্য নামিয়েছিলাম, কিন্তু আহাত ফোন করে জানিয়েছে রেজাল্টের কথাটা, তাই আর যাওয়া হচ্ছে না, আর প্যাকিং করাও হচ্ছে না। এর মধ্যে মাম্মামের আগমন। তুই যাবি না সেটা জানি, কিন্তু প্যাকিংটা তো করতে পারিস। যাওয়ার সময় আমরা না হয় তোর জামা কাপড় নিয়ে যাব, তুই রেজাল্ট নিয়ে ওখান থেকে সোজা চলে যাবি। একবার মামামের কথাটা ভেবে দেখলাম তিনি ভুল বলছে না, তাই আমিও রাজি হয়ে গেলাম। তাই প্যাকিং করতে ব্যস্ত হয়ে গেলাম। হঠাৎ একটা ফোন আসার কারণে আমার প্যাকিংয়ে ব্যাঘাত ঘটে। ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা কোনো এক নাম্বার থেকে। প্রথমে রিংটোন বাজতে বাজতে কেটে গেল, পরে আবার রিংটোন বাজতেই রিসিভ করে নিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি তাহসিন বলছি। ও আচ্ছা, আপনি আপনি আমার নাম্বারটা পেলেন কোথায়? আন্টি দিয়েছে। হোয়াট? আপনি আমার মায়ের কাছে থেকে আমার ফোন নাম্বার চেয়ে নিয়েছেন? কি এমন বলবেন যে আমার মায়ের কাছ থেকে ফোন নাম্বার নিলেন? তুমি একদমই রসগোল্লার মতো, কিন্তু পুরাই হট। যে খাবে সে বসবে, সেটা কত টেস্টি। তোমার এই টেস্টটা নিয়ে থাকতে পারছি না, তাই তো তোমার মায়ের কাছ থেকে ফোন নাম্বারটা নিলাম। আমি জানি এই ধরনের ভাষা ব্যবহার করা আজকাল কমন একটা বিষয়, কিন্তু আমি এতে অভ্যস্ত নই। তাই প্লিজ আমার সাথে এভাবে কথা বলবেন না। রাগ দেখিয়ে ফোনটা কেটে দিয়ে মাথা ঠান্ডা করে আবারও প্যাকিংয়ে ব্যস্ত হয়ে গেলাম। অলরেডি দুপুর 2টো বেজে গেছে, সবাই রেডি হয়ে গেছে, কিন্তু এদিকে আমার কোনো খবরই নেই। আমি আমার মতো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি। কি করব? কালকে যখন আমি প্যাকিং শেষ করে ঘুমোতে গিয়েছিলাম, তখন সেই মিষ্টি প্রেমিকের মেসেজ চলে আসে। এতদিন এক্সাম, তার উপরে আবার ফোন ছিল না, তাই একদমই কথা হয়নি। যত কথা জমেছিল সব এক রাতেই শেষ করেছি। এখন রাতে সেই ঘুমোচ্ছি। হঠাৎ কোথা থেকে ভাইয়া এসে আমার মুখে পানি ঢেলে দিল। আমি লাফ দিয়ে উঠে বসলাম। চারদিকে চোখ বুলিয়ে আপি আর ভাইয়াকে দেখতে পেলাম। আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে তারা দাঁত কেলিয়ে হাসছে। সারা রাত বুঝি হবু চিজুর আই মিন তাহসিনের সাথে কথা বলে এখন পরে পরে ঘুমাচ্ছিস? আরে বেচারি প্রথম তো এত কথা বলেছে, তাই তো দিনে এমন করে বে করে ঘুমাচ্ছে। একদম ঠিক বলেছিস তোরা। আমি তো আর আগে কখনো তোদের মতো নিবিড় ভাইয়া কিংবা ঋতুর সাথে রাত জেগে কথা বলিনি, তাই এইটুকু। নো প্রবলেম, একদিন আমারটাও ঠিক হয়ে যাবে। ঋতুর কথা বলতে হিয়ান ভাইয়ের কাশি শুরু হয়ে গেল। আপনি তো আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কি বোঝাতে চাইলাম সেটা সে এখনো বুঝতে পারেনি। কে বলেছে আমি ঋতুর সাথে রিলেশন করি? কে বলেছে? আমি তো একবারও বলিনি যে তুই ঋতুর সাথে রিলেশনে আছিস। তুই তো নিজের মুখে নিজেই এইমাত্র বললি। ভাইয়া এত করে বুঝতে পেরেছে যে আমি তার সত্যিটা ধরে ফেলেছি, তাই পানি খাওয়ার অজুহাত দিয়ে পালিয়েছে। আর আপনি সেও মামাম ডাকছে বলে পালিয়েছে। তারপর আমি শাওয়ার নিয়ে একসাথে সবার সাথে লাঞ্চ করে নিলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের দিকে পাপা মামামদের সাথে আমিও আবিরদের বাড়িতে গেলাম। সবাই যেহেতু একসাথে গ্রামে যাবে, সেহেতু আগে সবাই একসাথে থাকলেই ভালো হয়। রাত জাগার কারণে এদিকে আমি সোফার উপরে বসে হাই তুলছি, তো অন্যদিকে আমার মুখোমুখি সোফায় আবির বসে সেও হাই তুলছে। বাকি সবাই একবার আমার দিকে তাকাচ্ছে, তো একবার আবিরের দিকে তাকাচ্ছে। সবার নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, তোমরা কখন যাবে? যাও তো, আমি বাড়ি ফিরবো, তারপর একটু ঘুমাবো। বাড়ি যাবে মানে? তুমি কি তোমার বোনের বিয়েতে যাবে না নাকি? কালকে ও ঠিক প্ল্যান করে চলে যাবে।
আসলে কালকে ওর এক্সামের রেজাল্ট দেবে, আর সে তা নিয়ে কিছুতেই যাবে না। আর ইউ শিওর তুমি একা যেতে পারবে? না যেতে পারলে বলো, আবির তোমাকে কালকে নিয়েই না হয় একসাথে যাবে। না আন্টি, দরকার নেই, আমি ঠিক পৌঁছে যাব, তার চেয়ে বরং আপনারা চলে যান। সেই চিন্তা তোমাকে করতে হবে না। কালকে ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিবে, সিনিয়র হিসেবে তোমার একটা দায়িত্ব আছে। স্যার আমাকে বলেছিল, কিন্তু সেটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। কালকে না হয় রেজাল্ট দেখে তারপর তুমি আর আমি একসাথে যাব। বলেই আবির হনহন করে বেরিয়ে গেল। সবাই একবার আবিরের যাওয়ার দিকে তাকিয়ে নিজেদের মতো গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আর যাওয়া হলো না। আবিরের পাশের রুমটা নিবিড় ভাইয়ার, সেটাতেই আজকে রাতটা থাকতে হবে। কি আর করার, এখন বেডে শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছি। একদম ফোনে কোনো ইন্টারনেট কানেকশন নেই, নইলে আবার মিষ্টি প্রেমিকের সাথে কথা বলতাম। আচ্ছা, মিষ্টি প্রেমিকের কাছে আমার সব খবর আছে, কিন্তু আমার সিম কার্ডের নাম্বারটা নেই কেন? আর কোনো চিন্তা না করে সোজা বেডে শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎই পানির তৃষ্ণা পায়, কিন্তু আফসোস রুমে এক ফোঁটাও পানি নেই। কাজের লোকদের ছুটি দিয়ে দিয়েছি 1 সপ্তাহের জন্য, তাই পানি আনতে আমাকেই নিচে যেতে হবে। তাই আস্তে আস্তে নিচে যাওয়ার জন্য পা বাড়লাম। সারা বাড়ি অন্ধকার, হয়তো আবির সব লাইট অফ করে দিয়েছে। কি কিপটা রে বাবা, অন্ধকারে গেলে পড়ে যেতে পারি। তাই রুমে এসে ফোনটার ফ্ল্যাশ লাইট অন করে নিচে গিয়ে পানি নিয়ে নিলাম। পানি নিয়ে রুমে ঢুকতেই গিটারের টুংটাং শব্দ পেলাম। শব্দটা আবিরের রুমের থেকে আসছে, তাই আর রুমে না ঢুকে আবিরের রুমের দিকে এগিয়ে গেলাম। রুমে ঢুকতেই রুমের লাইটটা অফ দেখতে পেলাম। বেলকনিতে ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছে তার গিটারের শব্দটা সেখান থেকে শোনা যাচ্ছে। তাই আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম আবির দোলনায় বসে হাতে গিটার নিয়ে গান গাইছে। ওর ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যাতে না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে। আবির সত্যিই এত সুন্দর গান গাইতে পারে, জানতামই না। এটা হয়তো ওর প্লাস পয়েন্ট। আমি চোখ বন্ধ করে ওর গান অনুভব করার চেষ্টা করছি। হঠাৎ হাতের সাথে টেবিলে রাখা ফুলদানিতে লেগে সেটা পড়ে যায়। কিছু পড়ার আওয়াজে আবির গান থামিয়ে রুমে এসে বলতে থাকে, কে ওখানে? আমি। ও তুমি? জানো না বুঝি আরেকজনের রুমে আসার আগে নক করে তার পারমিশন নিয়ে আসতে হয়? তা কি সেটাও জানা নেই তোমার? তাহলে জানোটা কি বলতে পারো?